to think like a 21st century economist, যে 7টা ওয়ের কথা বলতেছে, আমি জাস্ট এক লাইন করে বলে দিই। Number 1, change the goal. From GDP, it becomes a donut. This 87% can be a measure of our ignorance about what causes economic growth. That actually proves our enormous ignorance. আমরা কতটুকু মূর্খ। অথবা গ্রোথ ফাংশনটাকে আমাকে কন্টিনিউ করতে হবে, অথবা যদি এটা গ্রোথ ফাংশন ডেক্লাইন থাকে এটাকে আমাকে তোমার কার্ভটাকে উপরের দিকে নিতে হবে। সো হি হ্যাড অ্যান আইডিয়া ইন এ স্পেশাল পজিশন অর স্পেশাল সিচুয়েশন, যে সিচুয়েশন কিন্তু অলওয়েজ এক্সিস্ট করে না। একটা মর্টগেজের পিছনে আরো 5-7টা লেয়ারের মর্টগেজ তৈরি করে করে তোমার একটা বাবল তৈরি করা হয়েছে যে এইটা মনে হয় খুব ভ্যালুয়েবল প্রোডাক্ট। দিন শেষে যখন ওই রুটে চলে যাওয়া হয়েছে, যখন দেখে যে এটা আসলে কিছুই নেই, পরে পুরো সিস্টেম একবার ধসে পড়লো। সো অ্যাডাম স্মিথ আর আইডিয়াটা ছিল যে ইয়াস সেলফ ইন্টারেস্ট ইজ ইউজফুল, কিন্তু অ্যাডমারেবল হিউম্যান ট্রেটস এর মধ্যে এটা হচ্ছে সবার পিছনে, এবং হচ্ছে আমাদের হিউম্যানিটি আছে, জাস্টিস আছে, জেনারসিটি আছে, পাবলিক স্পিরিট আছে, এগুলো কিন্তু অ্যাডাম স্মিথ বলছে। কিন্তু ইকোনমিস্টরা তো শুনবে না, তাদের তো ম্যাথমেটিক্স লাগবে। ম্যাথমেটিক্স এর জন্য তাদের একটাই অ্যাজাম্পশন, সেলফ ইন্টারেস্ট, যে সে হচ্ছে মানে সেলফ ইন্টারেস্ট হবে, সেলফিশ হবে। হ্যালো শাকিল। হাই ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনার জ্যাকেটটা তো খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ এই সো মাচ। জ্যাকেট দেখে আমি অনেক হিংসায় থাকি, আমেরিকাতে এত দাম। তাই নাকি? ঠিক আছে। তুমি বাংলাদেশে আসলে তোমাকে এটা কিনে দিব, সমস্যা নাই। তুমি আচ্ছা, আসো। ঠিক আছে ভাই। এটা কিন্তু একটা বিশাল বড় একটা এক্সাম্পল যে আপনি অরিজিন থেকে কিনলে কম দামে কিনতে পারেন। ফ্রি মার্কেট এই ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করে দিচ্ছে। সো ওকে, আমরা জি। আমাদের ডিসকাশনে আসি। আমরা যে আচ্ছা, একটা ঠিক আছে। অল্টারনেটিভ ফিলোসফি নিয়ে কথা বলতেছিলাম, হুম, যে ওকে, ফ্রি মার্কেটের এগেইনস্টে আমরা যে ডোনাট ইকোনমিক্স এর কনসেপ্ট নিয়ে কথা হুম। বলতেছিলাম। সো দ্যাটস আওয়ার বুক, ডোনাট ইকোনমিক্স, 7 ওয়েজ to think like a 21st century economist. Really critically important. 21st century economist by Kate Raworth. ভাই, আমি লাস্টের এপিসোডে যে বলছেন একটু একটু হালকা সামারি যাতে লোকজন কানেকশন করতে পারে, দেন উইল গো টু আওয়ার মেইন ডিসকাশন। আ মিসেস রাওয়াতের যে কনসেপ্টটা এই বইতে উনি বলার চেষ্টা করেছিলেন যে গত ২০০ বছর ধরে আমাদের আ ক্যাপিটালিজমের যে চর্চা হয়ে প্লিজ আসছে এবং স্টার্ট উইথ দ্যাট পোয়েম। ভাত খাইবা, ভাত দিবার ভাত দিবার পারস না, ভাতার হইবার চাস, কেমন মরদ তুই হারামজাদা। সো এখানে মরদ কিন্তু আমাদের নেই ইন ইকোনমিক্স, দিস ক্যাপিটালিজম। সো নিউ লিবারাল ইকোনমিক্স আরকি। ক্যাপিটালিজম, ওকে। তো এটা আসলে আমাদের ভাত দিতে পারে নাই আরকি। এইজন্য একটা গালি দেয়া হলো আরকি। যাই হোক, তো উনি যেটা বলতে চেয়েছেন যে আমরা ২০০ বছরের যে ইকোনমিটা প্র্যাকটিস করি, আজকের থেকে আ মিস্টার অ্যাডাম স্মিথের যেই তত্ত্বের মাধ্যমে তোমার বর্তমান মার্কেট ইকোনমি চালু হয়েছিল, এইটা আস্তে, আস্তে প্রোগ্রেস করতে, করতে গত শতাব্দীর ৭০ এর দশকে এসে এটা নিউ লিবারাল ইকোনমিক্স হিসেবে ফর্মড হয় এবং পরবর্তীতে আমরা ধাপে, ধাপে এই পর্যন্ত আসি। তো এটা করতে গিয়ে রাওয়ার্থের মতে আমরা হয়তোবা ৮ বিলিয়ন মানুষের মধ্যে ৪ বিলিয়ন মানুষের কোনোভাবে খাওয়া পরার একটা জোগাড় করতে পেরেছি। কিন্তু এর প্রেক্ষিতে আমরা দেখা যায় পৃথিবীর যেই তোমার পরিবেশগত ভারসাম্য সেটা নষ্ট করে দিয়েছি। আবার এত কিছু করার পরেও আমরা কিন্তু সকল মানুষের যে বেসিক নেসেসিটি রয়েছে, এই নেসেসিটি গুলো পূরণ করতে পারি নাই। এবং এটা আসলে কবে পারবো, কিভাবে পারবো সেটাও জানি না। এবং এটা করতে গিয়ে তোমার মানুষের যে ভেদাভেদ, মানুষের যে অর্থনৈতিক বৈষম্য, equity, তোমার ইকুয়ালিটি, এই জিনিসগুলো পৃথিবী থেকে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে এবং দিনে, দিনে মানুষের একজনের সাথে আরেকজনের সম্পদের বৈষম্য, দেশের সাথে দেশের এবং দেশের ভেতরে উঁচু বর্ণের মানুষের সাথে নিচু বর্ণের মানুষ যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের যে পার্থক্যটা, এটা ধীরে, ধীরে অনেক বেড়ে যাচ্ছে। যেমন ধরো এই মুহূর্তে পৃথিবীর টপ 1% পপুলেশন হোল্ডস মোর দ্যান 50%, 60% ওয়েলথ অফ দ্য ওয়ার্ল্ড। আর বাকিদের মানে অবস্থা তাহলে তুমি কতটা শোচনীয় চিন্তাই করতে পারো আরকি। এই যে এইটা হয়েছে জাস্ট অ্যান এই প্রেক্ষিতে এক্সাম্পল, হুম, টেসলা সিইও গট $1 trillion pay package. Elon Musk just received $1 trillion pay package. GDP of Bangladesh in 2024 was $450 billion. So that means Elon Musk can literally buy Bangladesh twice with $100 billion extra. এক্সাক্টলি। দেখো তাহলে এই যে তোমার এই ধরনের বৈষম্যগুলো আস্তে, আস্তে চলে আসছে। তো এইটা তোমার কমব্যাট করার জন্য বা রাওয়ার্থের কাছে মনে হয়েছে না এটা এভাবে চলতে পারে না। উনি একটা ডিফারেন্ট বা বিকল্প একটা পথ দেখিয়েছেন যেটাকে তিনি বলেছেন কনসেপচুয়ালি একটা ডোনাটের সাথে তুলনা করে ডোনাট ইকোনমিক্স হিসেবে শি প্রজেক্টেড। তো ডোনাট তো আসলে এই ধরনের একটা রাউন্ড সার্কুলার জিনিস
এটার এরকম একটা রিং এর মতো থাকে, ভিতরে ফাঁকা থাকে, বাইরে আবার থাকে। তো উনি ভিতরটাকে বলতে চেয়েছিলেন যে আমাদের যে হিউম্যান বেসিক নেসেসিটি, যেটা আমরা মানবিক মানুষ হিসেবে বেঁচে থাকতে হলে ফুড, ক্লথিং, শেল্টার, মেডিসিন, যে বেসিক নেসেসিটি, এগুলো বলতে চেয়েছেন যে এটা আমাদের বেসিক নেসেসিটি হিসেবে দরকার। আর আউটার এরিনা হিসেবে উনি দেখাতে চেয়েছেন যে আমাদের পরিবেশ, বায়োডাইভার্সিটি, ওশান হেলথ, তোমার অন্যান্য যেই সব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রয়েছে আমাদের এই আর্থ বা ইউনিভার্সের হেলদি থাকার জন্য সবকিছুর একটা ব্যালেন্স নিয়ে তিনি একটা মডেল তৈরি করেছেন এবং ওনাকে এই মডেলকে দিয়েছেন তিনি ডোনাট ইকোনমিক্স। তিনি বলেছেন যে পূর্বকার লিবারেল নিউ মার্কেট ইকোনমি আমাদের এই পৃথিবীকে কিছুই দিতে পারে নাই। আমাদের এই তাত্ত্বিকরা তারা এই বস্তা পচা জরাগ্রস্ত তত্ত্ব নিয়ে পড়ে রয়েছে এবং এগুলো তারা ইউনিভার্সিটিতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে শেখায়। যারা শেখে তারা এইসব বস্তাপচা আইডিয়া এবং আইডিওলজি থেকে বের হয়ে আসতে পারে না। পরবর্তীতে তারা আসলে পৃথিবীকে কিছুই দিতে পারে না। তারা নিজেরা হতাশাগ্রস্ত এবং তাদের যেই কল্পিত রাশনাল ইকোনমিক ম্যান, হোমো ইকোনমিয়াস, ইকোনমি মা ইকো ইকোনমি আ ইকোনোমাস, এটা হচ্ছে একটা শয়তানের খালাতো ভাই। ইকোনমিকাস। ইকোনমিকাস। এটা হচ্ছে একটা শয়তানি একটা মূর্তি আরকি। এটা কোনো ভালো মানুষ এরকম হতে পারে না। যে সবসময় নিজের কথা, নিজের স্বার্থের কথা, নিজের সবকিছুর কথা চিন্তা করবে। তো এই জায়গা থেকে বের হয়ে তিনি একটা ম্যাক্রো লেভেলের সোশ্যাল ওয়েলবিং এবং মানুষের যে সম্প্রীতির সম্পর্ক, কালেকটিভ এন্ডিভারের মাধ্যমে পৃথিবীর সব মানুষকে এককভাবে চিন্তা করে এই পৃথিবীর স্বাস্থ্যকে ভালো রেখে, পৃথিবীটাকে সুন্দর রেখে, বাসযোগ্য রেখে, পৃথিবীর আমাদের যে পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদের জন্য সুন্দর একটা পৃথিবী রাখার জন্য তিনি এই ডোনাট ইকোনমিক মডেলটা প্রজেক্ট করেছেন। তো এটা আমরা মোটামুটি এর আগে এই আলোচনাগুলো করেছি। তো আমি আজকে আলোচনার শুরুতেই ডিফারেন্ট গ্রোথ মডেল নিয়ে রাওয়াত এখানে আলোচনা করেছেন। মিস্টার সলোর একটা গ্রোথ মডেল নিয়ে আলোচনা করেছেন। এই মডেলটা পাশাপাশি এই মডেলটা আমাদের আজকের আলোচনার সাথে কিভাবে রিলেট করে সবকিছু মিলিয়ে তুমি একটু শুরু করো। থ্যাংক ইউ সো মাচ ভাই। সো দ্যাটস আ রিয়েলি গুড ইন্ট্রোডাকশন। সো সে যেরকম ভাবে বলছে আমাদের প্রথম এপিসোডে আমরা 7 ওয়েজ টু থিঙ্ক লাইক এ 21st সেঞ্চুরি ইকোনমিস্ট, এই যে 7টা ওয়ের কথা বলতেছে, আমি জাস্ট এক লাইন করে বলে দেই। নাম্বার হুম, 1, চেঞ্জ দ্য গোল ফ্রম জিডিপি ইট বিকামস এ ডোনাট। ইনস্টেড অফ জাস্ট গ্রোথ উই শুড হ্যাভ এ ব্যালেন্সড থ্রাইভিং, see the big picture. Instead of being a self-contained market, we have to think about an embedded economy, nurture human nature. Instead of thinking human as rational human being, think of human as a fluid who takes decision not rationally. Then get savvy with the systems. So until now all the economy models think economy as a mechanical equilibrium, but it's not. It actually a system. It's a complex system, a dynamic complex system. So we have to think in that way. Then we have to do design to distribute, that we have to design an economic theory in a way that we focus on distribution of wealth rather than accumulation of wealth. We have to, another characteristics is create to regenerate. So whenever we create, we have to make sure that we are regenerating instead of using new resources like recycling, reusing, those sort of aspects. And the last, be agnostic about growth. মানে গ্যাম্বলিং এর জন্য মানে সারাদিন হ্যাঁ, জাস্ট হ্যাঁ, গ্রোথ হ্যাঁ, গ্রোথ না করে জাস্ট লিভ, হ্যাঁ, live in your current moment, let's হ্যাঁ, হ্যাঁ, thrive instead of getting a growth. হ্যাঁ। So that's the 7 ways of thinking. বাট মজার ব্যাপারটা হচ্ছে এই পলিসিগুলো আসছে উই ডিবাঙ্কিং এস গ্রোথ মডেল। সো এই যে এটাই। আপনি জানেন যে আমার ডিবাঙ্ক করতে খুব পছন্দ করেছে হ্যাঁ, এখানে হ্যাঁ। আমি না, সো মিথ বাস্ট করতে তুমি পছন্দ মিথ করো। বাস্টিং, মিথ বাস্টিং। সো আমি আপনাকে একটু এখানের মধ্যে রবার্ট সোলোর একটু ব্যাকগ্রাউন্ড দেই যে এখানের মধ্যে রবার্ট সোলো কোত্থেকে আসছে। রবার্ট সোলো হচ্ছে মানে সে হি ইজ অলসো নোন অ্যাজ দ্য ফাদার অফ নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স, লিটারেলি। সো হি ওয়াজ দ্য ইন্টেলেকচুয়াল আর্কিটেক্ট এবং তার থিওরি ছিল যে পারপেচুয়াল গ্রোথ মডেল, যে যে কোনো একটা ইকোনমি সে গ্রো করতেই থাকবে করতেই থাকবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন অ্যাজ এ ফ্যাক্টর অফ প্রোডাকশন গ্রোথ করতে গেলে আপনার দুইটা জিনিস লাগবে। একটা লাগবে হচ্ছে আপনার ক্যাপিটাল, আর একটা লাগবে হচ্ছে আপনার লেবার। সো যেহেতু তাদের আইডিয়া অফ ইকোনমি ছিল এই দুইটা ফ্যাক্টর, যে ইকোনমি চলে এই দুইটা ফ্যাক্টর দিয়ে, তো তারা চিন্তা করলো ওকে যেহেতু আমি থিওরিটা বাইর করছি, লেটস টেস্ট দিস থিওরি। সো সেই মানে ইউনাইটেড স্টেটস এর গ্রোথ প্রজেকশন করার জন্য ইউনাইটেড স্টেটসের প্রিভিয়াস 40 ইয়ার্সের গ্রোথ ওই ট্র্যাজেক্টরি ম্যাপ করার জন্য সে ইউনাইটেড স্টেটসের লাস্টের 40 বছরের ক্যাপিটালের ইনফরমেশন নিছে, ইউনাইটেড স্টেটসের লাস্ট 40 বছরের সে ক্যাপিটালের ইনফরমেশন নিছে। সো অ্যাকর্ডিং টু হিজ থিওরি এই দুইটা ভ্যারিয়েবল শুড এক্সপ্লেন 100% অফ দ্য ইকোনমিক গ্রোথ, রাইট? যদি লেবার বাড়ছে সো গ্রোথ বাড়ছে, ক্যাপিটাল বাড়ছে সো গ্রোথ বাড়ছে। বাট ইন্টারেস্টিংলি হোয়েন হি
put down the number in his model, in a হুম, হুম। quantitative model, সে পাইছে only 13%, 13%, 100 হুম, ভাগের মধ্যে মাত্র 13 ভাগ growth is explained by capital and labor. হুম, হুম, হুম। সো এখন আপনি তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, তাহলে বাকি 87% কি আকাশ থেকে আসছে? আচ্ছা, আচ্ছা। যে তাহলে বাকি 80% অফ মানে 87% এই জিডিপি গ্রোথ আমেরিকার আসলো কোত্থেকে? সো তখনই এটার নাম চলে আসছে মিস্ট্রি 80%। হ্যাঁ, হ্যাঁ। এবং ওই সময় যখন এই পেপারটা বের হয়, এই রিসার্চটা বের হয়, মানুষ তখন চিন্তা করে যে this 87% is can be a measure of our ignorance about হুম, what causes economic growth. ওকে। মানে এটা হচ্ছে যে মাত্র 13 ভাগ যদি আমরা এক্সপ্লেইন করতে পারি, বাকি যে 87 ভাগ আছে আমরা যেটা এক্সপ্লেইন করতে পারি না ইকোনমিক গ্রোথের, দ্যাট অ্যাকচুয়ালি প্রুভস আওয়ার ইনর্মাস ইগনোরেন্স, আমরা কতটুকু মূর্খ যখন আমরা ইকোনমিক গ্রোথ ডিফাইন করতে চাই অনলি মাত্র 2টা ফ্যাক্টর দিয়ে। এইটা পরবর্তীতে আবার চলে আসলো নাম চেঞ্জ করে যে এটাকে মিস্ট্রি রেসিডুয়াল বললো। তো মিস্ট্রি রেসিডুয়াল বলার পরে তারা তো চেষ্টা করতে থাকলো যে অ্যাকচুয়ালি হইছে কি, মানে এখানের মধ্যে মানে প্রবলেমটা কি ছিল। এই থিওরিটা ফান্ডামেন্টালি ফ্ল ছিল। আচ্ছা, আচ্ছা। কার ফান্ডামেন্টালি ফ্ল হওয়ার প্রথম কারণ হচ্ছে এই থিওরির মধ্যে যে এই যে লেবারের কথাটা বলতেছে, সো প্রত্যেকটা লেবার হচ্ছে এই থিওরির মধ্যে যেটা বলে সেটা হচ্ছে যে ইমমর্টাল, কনজিউমার, ওয়ার্কার, ওনার, ম্যাক্সিমাইজিং দেয়ার ইউটিলিটি ইনটু অ্যান ইনফিনিট ফিউচার। হুম, হুম। মানে হচ্ছে আমরা প্রত্যেকটা হিউম্যান বিংকে তারা মরবে না কখনো, তাদের কাছে পারফেক্ট ইনফরমেশন আছে, তারা হচ্ছে ডিসিশন নেয় সবসময় ক্যালকুলেটিভ, এবং তারা হচ্ছে নিজেদেরকে উন্নতি করার জন্য সবসময় কাজ করতে থাকে ইনফিনিট ফিউচার। তারা কখনো স্টপ হয় না, কখনো সে রিটায়ারমেন্টে যায় না, কখনো সে ভ্যাকেশন নেয় না, কোনো কিছু করে না। সো দ্যাট ওয়াজ নাম্বার ওয়ান। সো যখন সে দেখলো যে অ্যাকচুয়ালি ইফ মাই থিওরি সেজ দিস অ্যাবাউট এ হিউম্যান বিং, আমার থিওরি যদি হিউম্যান বিংকে এভাবে এক্সপ্লেন করে, হুম, দেন সোলো নিজেই বলছে দিস ইজ অ্যান অ্যাবসার্ড মডেল। মানে তার নিজের মডেলকেই সে বলছে সে অ্যাবসার্ড। ওকে। তো এখন মানে প্রশ্ন নেক্সট প্রশ্ন চলে আসে, তাহলে অ্যাকচুয়ালি কি এই হুম, 87%টা কি, যে এই যে মেজার অফ আওয়ার ইগনোরেন্স, এটা আসছে কোত্থেকে? এই 87টাকে ডিবাঙ্ক করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মডেল প্রুফ করা হয়েছে। তো এরকম একটা মডেল হচ্ছে, সেটা হচ্ছে যে মনিয়াক। মনিয়াক হচ্ছে যখন প্রথম কম্পিউটার বের হয়, হুম, কম্পিউটারের মধ্যে তারা ম্যাক্রো ইকোনমির বিভিন্ন ফ্যাক্টর দিয়ে একটা মডেল তৈরি করে এবং সেটাকে চালায় দেখার জন্য যে এই মডেলটা রান করে কিনা, এই মডেলটা গ্রো কতটুকু করে। সো এই মডেলটা যখন রান হয়, তো এই মডেলের মধ্যে কিছু পিঙ্ক ওয়াটার ছিল, হুম, যে মানে লিটারেলি পিঙ্ক ওয়াটার, এই যে বিভিন্ন টিউবের মধ্যে। সো এই পিঙ্ক ওয়াটার গুলো ওয়াজ এ মেজার অফ আপনার ফ্লো অফ ইনকাম, হুম, মানুষের ইনকামকে মানে যে এটা হচ্ছে ইকোনমিক চালিকা শক্তি। ওকে। পরে যখন বলতেছে আচ্ছা তাহলে চালাও 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 মডেলটা চালাও, তখন হুম, একজন লোক গিয়ে হুম, পাওয়ার সুইচ অন করতে হচ্ছে আর কি, হুম, তখন হুম, মডেল চলা শুরু করছে। সো ইট ইজ সো মানে এখানের মধ্যে সিগনিফিকেন্ট ফ্যাক্টরটা হচ্ছে যে তুমি সার্কুলার ফ্লো দিলা, সবকিছু দিলা, তারপর তো মেশিন চলতেছে না, তোমাকে তো পাওয়ার সুইচ অন করতে হচ্ছে। মানে হচ্ছে তোমাকে একটা এক্সটার্নাল ফোর্স দিতে হচ্ছে, যেটা দিয়ে তুমি তোমার ইকোনমিক মডেল, যেটা কম্পিউটারে তুমি হুম, বানাইছো, সেটা তোমার চালাতে হবে। হুম, সো দিস টেস্ট অ্যাকচুয়ালি প্রুভস যে এই যে নর্মাল ইকোনমিক মডেল, দে ডু নট মেনশন এনিথিং অ্যাবাউট এনার্জি, হুম, এনিথিং অ্যাবাউট ম্যাটেরিয়ালস, নাথিং। সো বুঝতে পারছি। কি করবে এখন, এখনো এক্সপ্লেন করতে পারতেছে না যে এই 87% কোত্থেকে আসতেছে। পরে 2009 সালে এই থিওরি কিন্তু প্রথমে আসছে 1950s এ। তো এত হুম, বছর ধরে ডিবাঙ্ক করতে পারে না যে এই 87% কোত্থেকে আসছে। কেউ বলে এটাকে প্রোডাক্টিভিটি হুম, গ্রোথ। এন্ড প্রোডাক্টিভিটি মানে কি? মানে মানুষ আগে বেশি কাজ করতে পারে। কেন সে বেশি কাজ করতে পারে? দেয়ার ইজ নো ইউনিফাইড থিওরি। হুম, পরে 2009 সালে ২ জন সায়েন্টিস্ট রবার্ট আইরিস অ্যান্ড বেঞ্জামিন ওয়ারআর, নট ওয়ানার। আচ্ছা, তারা আচ্ছা। প্রথম হচ্ছে রেকটিফাইড দিস এরর। তারা যে তাদের মডেল বের করছে, সেই মডেলের মধ্যে তারা বলছে যে এই যে 87% আনএক্সপ্লেইনড এবং মিস্টিরি গ্রোথ হুম, আমেরিকার মধ্যে, এটা অ্যাকচুয়ালি এই ক্যাপিটাল আর লেবার থেকে আসে না, এটা অ্যাকচুয়ালি আসছে এনার্জি এফিসিয়েন্সি থেকে। আচ্ছা। মানে হচ্ছে ওই বিগত 40 বছরে যেই ডেটা সেট ছিল, সেই ডেটা সেটের মধ্যে যেই ফুয়েল প্রাইস ছিল, ফুয়েল প্রাইস ১৯০০ সাল থেকে ১৯৯০ ১৯৫০, তারপরে আস্তে, 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 আস্তে এই যে হুম, ২০০৯ দাম কিন্তু কমতেছে ফুয়েলের। কারণ যত বেশি আপনি টেকনোলজি বের করছেন, আপনি ফুয়েল এক্সট্রাকশন হচ্ছে এবং এই হুম, ফুয়েলের ইউসেজ আমেরিকাতে মানে ইকোনমির মধ্যে বেশি হইছে এবং যার ফলে বেশি, বেশি কাজ হইছে। ফর এক্সাম্পল যে এখানের মধ্যে যে
একটা 1 গ্যালন অয়েল ইজ ইকুইভ্যালেন্ট টু 47 ডেজ অফ হার্ড হিউম্যান লেবার। তার ওয়াও! মানে 1 গ্যালন অয়েল ইউজ করে একটা মেশিন যতটুকু কাজ করে একটা মানুষের সেই কাজ করতে ৪৭ দিন লাগবে। ওহ মাই তার গড! মানে আই হচ্ছে ক্যানট বিলিভ ইট। আপনি যে পুরা গ্রোথ চিন্তা করতেছেন, আপনি পুরা মডেল দিয়ে দিলেন এবং পুরা নিউ লিবারাল ক্লাসিক্যাল ইকোনমিক মডেল দিয়ে আপনি বই-টই বাইর করে ইউনিভার্সিটিতে ইকোনমিক্সের কোর্স-টোর্স সবকিছু রেডি করলেন। কিন্তু আপনি এনার্জির কথাই বললেন না। যে এনার্জি আপনার এই পুরা মানে আউট অফ 100% অফ ইকোনমিক গ্রোথ এই এনার্জি বেশিরভাগটা এক্সপ্লেইন করে। ক্যাপিটাল আর লেবার করে না। হুম, So হুম। that means the entire this idea, this economic philosophy is based on a gap, a mistaken and misled uh, environment. আরেকটা এখানের মধ্যে এক্সাম্পল আছে যে যখনই সোলো সোয়ান গ্রোথ মডেল দিল আরেকজন আমাদের পাকনা আছে পাকনা বলতেছি না সে এটাকে আরেকটু এক স্টেপ বাড়া নিয়ে গেছে তার নাম হচ্ছে ওয়াল্ট ডাব্লিউ রস্টেল তো সে একটা বই লেখছে সেই বইয়ের নাম হচ্ছে ওই যে 1960 সালেতে বই লেখছে যে দ্য স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ এ নন কমিউনিস্ট ম্যানিফেস্টো মানে হুম, এগেইনস্ট হুম। দ্য কোল্ড ওয়ার ওই যে ওই কার্ল সকলের মার্কসের সময় যে কমিউনিস্ট ম্যানিফেস্টোর যে আইডিয়া গুলো ম্যানিফেস্টো এগুলোকে এটার ডিবাঙ্ক করার এগেইনস্টে জন্য। আর কি তো হ্যাঁ, সে হ্যাঁ। ওই বইয়ের মধ্যে লেখছে যে যেকোনো একটা সোসাইটি টেক অফ করে এই টেক অফের কারণে কি মানে কিছু কিছু প্রি কন্ডিশন আছে টেক অফ হওয়ার পিছনে সো হুম, সে হুম। ইকোনমিকে চিন্তা করছে একটা প্লেনের মতো সো প্লেন যখন টেক অফ করতে হয় তখন তার স্পিডটা অনেক বেশি লাগে সো ওখানের মধ্যে ৩ টা কন্ডিশন সে বলছে যে মানে কন্ডিশন বলছে যে তার লাগবে প্রথমত লাগবে যে আপনার গ্রোথ হইতে হবে একটা ন্যাচারাল কন্ডিশন দ্যাট মিনস হচ্ছে হিউম্যান ওকে। শুড ওয়ান্ট গ্রোথ naturally instead of being forced by the government, which was exactly what Soviet Union was doing. Then আহ, এমনভাবে যাইতে হবে যাতে একটা স্টিডি গ্রোথ থাকে মানে হুম। উথাল পাথাল না হয় একটা স্টিডি গ্রোথ থাকবে এবং যেহেতু ক্যাপিটালিজম এবং আপনার একটা স্টিডি গ্রোথ আছে এই ক্যাপিটালিজম উইল ক্রিয়েট more capital and then society will be able to enjoy the benefits of this capitalism. So এই যে পাকনা যে আমাদের যে ইকোনমির যে সে যে থিওরিটা দিল তার থিওরি অনুযায়ী ইকোনমি টেক অফ করবে এবং সারা জীবন চলতেই থাকবে মোটে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে so this actually shows that first of all if the solo swan growth model is bad this whole theory is just a bullshit nothing else. সো এখন আপনার কোশ্চেন হতে পারে যে ওকে তুমি তো এক্সপ্লেন করলা সবকিছু যে ওকে গ্রোথ থিওরি এক্সপ্লেন করে না কোনো কিছু করে না তাহলে গ্রোথের অ্যাকচুয়ালি তুমি ধরো গ্রোথের আইডিয়াটা কি? আমি জাস্ট তোমাকে মানে একটু সাপ্লিমেন্ট করার জন্য যেমন গ্রোথ মানে কি? ধরো তোমার আ উম এই গত শতকে তোমার ২০১০ এর দিকে গালফ অফ মেক্সিকোতে প্রচুর পরিমাণে তোমার একটা তেল সংকট তৈরি হলো। কিভাবে? একটা জাহাজ লিক করে মানে প্রচুর পরিমাণে ১,০০০ কিলোমিটার পর্যন্ত শোর লাইন পর্যন্ত তেলে ভেসে গেল আরকি। মানে পরিবেশের একটা মহাবিপর্যয় হলো। এটা তো একটা বিপর্যয়। এখানে তোমার ওশান এনভায়রনমেন্ট নষ্ট হলো, এখানকার যে বায়োডাইভার্সিটি নষ্ট হলো। বাট ইন টার্মস অফ জিডিপি এই যে তেলটা পড়লো, তেলটা সরানোর জন্য যেই তোমার আ আয়োজন করা হলো কিংবা তোমার যেই পরিমাণ এই শুধুমাত্র এটাকে মিটিগেট করার জন্য যা কিছু করা হলো, সেইটা হচ্ছে তোমার জিডিপির জন্য ভালো। দেখো, একটা খারাপ জিনিসকেও তোমার ভালো জিডিপি দিয়ে প্রেজেন্ট করা যায়। অথবা তুমি জাস্ট নরমালি চিন্তা করো যে আমরা যেই কাজগুলা করি ধরো মনে করো যে একটা লোক চুরি করলো আরকি। এখন চুরি করতে গেলে তাকে কিন্তু পুলিশে ধরে নিয়ে আসবে। এই পুলিশে ধরে নিয়ে এসে আবার জেলখানায় দিবে আরকি। জেলখানায় আবার জেলখানার ভেতরে ঢোকাবে। কিংবা তার জন্য আবার লয়ার নিয়োগ করা হবে। এই যে নানাগুলা ইস্যু একটা খারাপ কাজ। কিন্তু জিডিপি এটাকে কি করছে যে এইসব কাজগুলো কিন্তু জিডিপিকে ইনক্রিজ করছে। অর্থাৎ জিডিপি জিনিসটা খুবই মিসগাইডিং। এইটাই আমি তোমার কথা থেকে বুঝতে পারলাম। জাস্ট এইটা আমার জেনারেল আইডিয়া থেকে আমার মনে হয়েছে যে জিডিপিকে যে বেশি হলেই যে মনে করো যে একটা জিনিস খুব ভালো ব্যাপারটা আমার কাছে এরকম মনে যেমন হয় না আমি আরকি। আপনি প্রথমে যে আমি একটা এক্সাম্পল দিলাম যে ইলন মাস্কের স্যালারি এখন $1 ট্রিলিয়ন হ্যাঁ, তো আপনি ইলন মাস্কের ওয়েলথ তো আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি যদি এখন আমেরিকার জিডিপি গ্রোথ দেখেন অথবা আমেরিকার মাথা পিছু আয় ঠিক হুম। আছে তাহলে আমার আর ইলন মাস্কের যদি অ্যাভারেজ করেন তাহলে আমিও তো মোটামুটি $500 বিলিয়নের মধ্যে আছি তাই না So, হাফে না $500 বিলিয়ন হ্যাঁ, যেহেতু হ্যাঁ। আপনি দুইজনের অ্যাভারেজ করতেছেন সো দ্যাটস হাউ জিডিপি ইজ মিসলিডিং সো এখান থেকে যে পয়েন্টটা আসে তাহলে অ্যাকচুয়ালি কি ইকোনমি কি প্লেন মানে হোয়াট ইজ ইট দেন সো আমাদের যে এই ডোনাট ইকোনমি শি গিভস এ রিয়েলি সলিউশন অ্যাকচুয়ালি হুম, উই নিড টু থিঙ্ক ইকোনমি অ্যাজ এ কাইট মানে গুড্ডি হুম, যে আমাদেরকে গুড্ডি মানে আকাশে বাতাসে চলবে বিভিন্ন সময় হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ। রকমের প্রেশার আসবে বাতাসের প্রেশার আসবে এবং আমাদের যারা হচ্ছে নাটাই চালায়া আমাদেরকে কন্ট্রোল করতে হবে দ্যাট ইজ অ্যান ইকোনমি একটা কান্ট্রি ওই যখন আপনি একটা গুড্ডি সুন্দরভাবে চালাতে পারবেন আপনার যদি কোনো একটা প্রবলেম থাকে ইট উইল গো হুম, ডাউন
ইটস নট এ প্লেন, এ কান্ট্রি ইকোনমি ইজ নট এ প্লেন, ইটস লাইক এ কাইট। সো হ্যাঁ। আপনাকে যেটা করতে হবে, কাইটটাকে সুন্দরভাবে যাতে ব্যালেন্সে থাকে, অলওয়েজ বি কেয়ারফুল থাকতে হবে, হুম, হুম, যাতে হচ্ছে আমরা কাইটটাকে একটা ব্যালেন্স সিচুয়েশনে রাখতে পারি। হুম, সো হুম। এতে যেটা হবে যে, তাহলে আমাদের যে ইকোনমিক থিওরি গুলো আমরা ডিসাইড করবো, সেটা হচ্ছে শুধুমাত্র যে পারপেচুয়াল গ্রোথ অ্যাচিভ করার জন্য যে ইকোনমিক থিওরি, এগুলো থেকে বের হয়ে আমরা করবো ওকে, আমরা ইকোনমিক অ্যানালিসিস করবো যে ল্যান্ডিং এর সময় আমাদের ইকোনমিক পলিসি কি হবে, অথবা ওকে। আমরা যদি কোনো একটা ডেস্টিনেশন চিন্তা করি, সেই ডেস্টিনেশনে যাওয়ার পরে আমাদের পলিসি কি হবে, আমরা কিভাবে স্ট্রাইভ করতে পারবো। হুম, হুম। মানে এই আইডিয়াটা এত সুন্দরভাবে গ্রোথ থিওরি ডিবাঙ্ক করে এবং মিথ বাস্টিং করে এত সুন্দরভাবে নিয়ে আসছে। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট অ্যান্ড আই রিয়েলি এনজয়েড রিডিং দিস বুক। আই রিয়েলি হাইলি এনকারেজ এভরিওয়ান টু রিড দিস বুক অ্যাজ ওয়েল। আমি আপনাকে বলব যে, এখন আপনি তো পড়ছেন এবং আপনার প্রিভিয়াস যেই আ ইকোনমিক্সের যে মানে হিস্ট্রি অফ ইকোনমিক থটস, ওই হুম। অনুযায়ী লেখক কোন মানে কিভাবে এই ২ টা থিংকিং প্রসেস, নিউ থিংকিং অ্যান্ড ওল্ড থিংকিং কে কোন অথরকে মেনশন করছে এবং কাকে সে অ্যাপ্রিশিয়েট করছে? আপনি যদি ২ টার উপর একটা আমাদেরকে আইডিয়া দেন। অ্যাপ্রিশিয়েট করার বিষয়টা হচ্ছে, বড় বিষয় হচ্ছে যে ২ টা ইস্যুস আছে। এখানে হচ্ছে যে একটার সে ক্রিটিসাইজ করেছে যে ওল্ড ইকোনমিক মডেল যেটা রয়েছে, সেটা সে একটা বড় ধরনের ক্রিটিসাইজ করেছে। সেই ক্রিটিসাইজের আ বিষয়বস্তু হচ্ছে যে, এই যে প্রচলিত লিবারাল ইকোনমি, মার্কেট ইকোনমি, এইটা আমাদেরকে তেমন কোনো সমাধান এই মানবজাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। কিন্তু এই নিউ লিবারাল ইকোনমি বলো বা মার্কেট ইকোনমি বলো বা ক্যাপিটালিজম বলো, এই জিনিসটার তো কিছু না কিছু তোমার ফাদার রয়েছে, তারপরে এটার সাপোর্টার রয়েছে এবং এটাকে পরবর্তীতে যারা প্র্যাকটিস করেছে থিওরিটিক্যালি, এদের কিন্তু একটা স্কুল আফটার স্কুলস রয়েছে আরকি। তো এইটার একটা বর্ণনা তিনি তার বইতে দিয়েছেন। আর অন্য সাইড দিয়ে উনি যেই মডেলটা, ডোনাট মডেলটা প্রপোজ করেছেন, এই ডোনাট মডেলের প্রপোজ করার পেছনে তার একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি রয়েছে যে, ইন দ্য হিস্ট্রি অফ ইকোনমিক থট, হুইচ economists actually have some issues or have some idea about the welfare of human being, যেটা পরবর্তীতে কেট রাওয়ার্ট তার এই যে ডোনাটের যে সিস্টেম বা মডেলটা নিয়ে এসছেন, এখানে তিনি ইনকর্পোরেট করতে পেরেছেন। তো শুরুতেই আমরা ক্রিটিসাইজ বা নরমালি ক্যাপিটালিজম বা লিবারাল ইকোনমি, মার্কেট ইকোনমি এবং নিউ লিবারালিজম যারা আপহোল্ড করেছে তাদের বিষয়গুলো একটু জানার চেষ্টা করি আরকি। শুরুতেই আমরা যদি বলি, আমাদের জানা মতে সবাই জানে যে এই মার্কেট ইকোনমি বা ক্যাপিটালিজমের আব্বাজান হচ্ছেন অ্যাডাম স্মিথ। উনি রেশনাল হিউম্যান বিং এর আ তোমার একটা মডেল দিয়েছেন এবং উনি বলেছেন যে, মানুষ হচ্ছে রেশনাল এবং সে যা কিছু করে এগুলো তোমার সে তার নিজের স্বার্থের জন্য করে, এবং মার্কেট এখানে খুবই পাওয়ারফুল একটা বিষয়, এবং মার্কেটের তোমার একটা অদৃশ্য একটা হাত রয়েছে আরকি। এবং এই হাতের মাধ্যমে তোমার সে মার্কেট সাপ্লাই এবং ডিমান্ডকে মিটিগেট করে সবসময় একটা ব্যালেন্স তৈরি করে রাখবে আরকি, এবং মার্কেটই তোমার সবকিছু নির্ধারণ করবে। তো এটা তিনি এভাবে শুরু করেছেন, যেটা আমরা আজকের দিনের ক্যাপিটালিজম জানি। এটার মেইন বেসিক ফাউন্ডেশনটা হচ্ছে তার এই রেশনাল ইকোনমিকের ইনভিজিবল হ্যান্ডের মাধ্যমে মার্কেট সবসময় সামনের দিকে এগিয়ে যাবে আরকি। এইটা হচ্ছে তার শুরুর আলোচনা। তার পরবর্তীতে ডেভিড রিকার্ডো রয়েছেন। উনিও মানে এই আলোচনাগুলোকে সাপোর্ট করে বিভিন্ন ধরনের তত্ত্বগুলো নিয়ে এসছেন, এবং পরবর্তীতে সবচেয়ে মেজর প্রগ্রেস যেটা আমাদের সময় আমরা দেখি, আ মিস্টার আ লিওন ওয়ালরাস এবং আলফ্রেড মার্শাল নামে ২ জন চিন্তক রয়েছেন। এরা তোমার আমরা যেই ২ টা ২ টা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইস্যুর কথা বলি, এবং এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মিলিয়ে যে তোমার ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা হয়, এইটার বক্তব্যটা তিনি দিয়েছেন এবং বলেছেন যে, উনি এইরকম একটা এক্স মডেলের সাম্যাবস্থার কথা বলেছেন যে, যখন সাপ্লাই এবং ডিমান্ড আ পরস্পরের মুখোমুখি হবে, তখন একটা এক্স কার্ভ তৈরি করবে। এক্স এর মতো একটা তোমার গ্রাফ তৈরি করবে, এবং এই গ্রাফের মাধ্যমে আমাদের এই আ তোমার পরবর্তীতে সবসময় আমাদের এই মার্কেটটা চলতে থাকবে আরকি। এটাই আসলে এই ১৮৭০ এর শতকে তিনি দিয়েছেন, এবং পরবর্তীতে তার এই তত্ত্বটা ১০০-১৫০ পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে চলছে। এখন দিন শেষে আরেকজন বড় ব্যক্তি, যার নাম আমরা মুখে, মুখে শুনবো যারা অর্থনীতি একটু পড়ি, পল স্যামুয়েলসন। পল স্যামুয়েলসন থিওরিটা হচ্ছে কি, যখন ২য় বিশ্বযুদ্ধ হলো, স্পেশালি আমেরিকাতে প্রচুর পরিমাণ যারা যুদ্ধে গিয়েছিল সৈনিকরা, যুদ্ধ শেষ করে তারা চলে আসলেন, তাদের তো কাজ লাগবে। ওই সময়ে যেহেতু তোমার মার্কেট ইকোনমিটা থ্রাইভ করছিল, থ্রাইভ করার প্রেক্ষিতে তখন আম সবাই একটু ইউনিভার্সিটি স্টাডি করবে, তোমার বেসিক গুলা জানবে, জেনে তারা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোতে জয়েন করবে। তো তাদের জন্য তোমার নতুন করে ইকোনমিক পড়ানোর দরকার হয়ে পড়ল। এখন
এই যারা এসছিল এরা বেশিরভাগই ছিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আর কি। এখন এই লোকগুলোকে যদি ইকোনমিক্স পড়ানো হয়, যে প্রচলিত যে থিওরি রয়েছে তোমার অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, তারপর ওয়াল রাশ এবং আলফ্রেড মার্শালের, এই থিওরি না তারা মানে আসলে রিলেট করতে পারছিল না, কারণ অল অফ দেম ওয়ার বেসিকলি ফ্রম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। তখন পল স্যামুয়েলসন উনি তার ইউনিভার্সিটিতে সব কলিগদের সাথে চিন্তা করে ভাবলেন যে আমি এমন একটা মডেল তৈরি করব যেটা হবে তোমার ইঞ্জিনিয়ারিংদের জন্য শেখার খুব ইজি ওয়ে। তো ওই সময় তিনি 101 ইকনের কোর্সটা ডিজাইন করেন এবং এটা খুবই সারা ওয়ার্ল্ড জুড়ে খুব পপুলার হয়, কারণ উনি এমনভাবে ডিজাইন করেছিলেন ওটার মধ্যে ম্যাথমেটিক্যাল এবং জিওমেট্রিক্যাল ফর্মুলা, যেটা আমরা ওই যে তোমার চারকোনা যে বদ্ধ তোমার পানির পাম্পের যে উদাহরণটা, পানির যে ফ্লোটা, যে এইভাবে একটা ইকোনমিতে চারকোনার একটা তোমার থাকবে এবং একদিক দিয়ে তোমার ইনপুট যাবে, পরবর্তীতে এইটা তোমার ইকোনমিটা ছড়িয়ে পড়বে এবং সবাই এর মাধ্যমে উপকৃত হবে। তুমি এই ফিগারটা একটু আমাদের স্ক্রিনে দেখাবা, তাহলে মানুষ আরো খুব ভালোভাবে বুঝতে পারবে আর কি। এই যে তোমার এই চিন্তাটা আসলো, এর বাইরে একজন বড় চিন্তক রয়েছে, ওনার কথা আমরা অনেকবার বলেছি, জন মেইনিয়ার্ড কিনস। জন মেইনিয়ার্ড কিনসের চিন্তাগুলো হচ্ছে যে ওনাকে বলা হয় যে ফাদার অফ দ্য আইডিয়া অফ এটার্নাল গ্রোথ। তো ওই সময়ে যে তোমার 30-এর দশকে তোমার গ্রেট ডিপ্রেশন বা রিসেশন আসলো, ওই রিসেশন বা ডিপ্রেশনের প্রেক্ষিতে তখন ওই সময় ইকোনমি খুব ডাউন হয়ে গেল। তো ওইটাকে আফহোল্ড করার জন্য তোমার ওই সময় জন ম্যানিয়ার্ড কিনসের তত্ত্বটা হচ্ছে যে গভর্নমেন্টকে সিরিয়াসলি ইন্টারভেন করতে হবে, প্রচুর পরিমাণে মানি ইনজেক্ট করতে হবে মার্কেটে, এবং এর কারণে তোমার ইকোনমিটা, তোমার জিডিপিটা, প্রবৃদ্ধিটা অব্যাহত থাকবে, এবং যদি জিডিপি নিচের দিকে যাওয়ার চিন্তা থাকে সেটা উপরের দিকে আস্তে আস্তে থাকবে। দেখো, উনি ওই সময়ের একটা তোমার সংকটপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে একটা আইডিয়া নিয়ে এসছেন, যেটা হয়তো ওই সময় কাজেও লেগেছে। কিন্তু ওই আইডিয়াটার বেসিক কি ছিল, যে আই হ্যাভ টু কাম ব্যাক ইন দ্য গ্রোথ ফাংশন, অথবা গ্রোথ ফাংশনটাকে আমাকে কন্টিনিউ করতে হবে, অথবা যদি এটা গ্রোথ ফাংশন ডেক্লাইন থাকে এটাকে আমাকে তোমার কার্ভটাকে উপরের দিকে নিতে হবে। সো হি হ্যাড অ্যান আইডিয়া ইন এ স্পেশাল পজিশন অর স্পেশাল সিচুয়েশন, যে সিচুয়েশন কিন্তু অলওয়েজ এক্সিস্ট করে না। বাট হয়েছে কি, আমাদের ইকোনমিক থিওরি বা প্র্যাকটিস যারা করেন, এইটা তো তারা এরপরে 50 বছর 100 বছর ধরে মানে একদম নিজের কাঁধের উপরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন আর কি, এর বাইরে থেকে কেউ বের হয়ে আসতেছে না। কিন্তু উনি যে তত্ত্বগুলো দিয়েছেন এর বাইরে তার আরো অনেক কিছু আইডিয়া রয়েছে, তত্ত্বগুলো রয়েছে। যেমন উনি একসময় কল্পনা করেছিলেন লাইক 1920-30-এর শতকে, যে আজকে থেকে 100 বছর পরে, অর্থাৎ আজকের সময়গুলোতে আসলে মানুষকে এত কাজ করতে হবে না, মানুষ 15-20 ঘন্টা কাজ করবে এবং তারা খুব রেস্ট করবে এবং ইকোনমিক যেটা আরো ব্যালেন্সড হয়ে যাবে আর কি। তো এই যে আইডিয়াগুলো নিয়ে আসলেন, কিন্তু এটা আলটিমেটলি কিন্তু ফ্রুটফুল হয় নাই। এখন এর পরবর্তীতে তোমার এই যে ইকোনমিক গ্রোথ হইলো 50-এর পরের প্রেক্ষিতে, 50 শতক, 60-এর শতক, এবং ওই সময় তোমার ইউএসএসআর বা আমরা যেটা জানি ফর্মার সোভিয়েত ইউনিয়ন, বা ওই ব্লকের যেই তোমার সেন্ট্রাল ইকোনমি প্ল্যানিং, এবং সারা দুনিয়াতে তাদের কিন্তু বিভিন্ন গ্রুপগুলা, চায়না থেকে শুরু করে তোমার ওই বিভিন্ন ওই পূর্ব ইউরোপ থেকে শুরু করে সারা দুনিয়াতেই কিন্তু তোমার সোভিয়েত ব্লকে কিছু কিছু তোমার ওই মডেলগুলো প্র্যাকটিস করার জন্য বিভিন্ন লিডারশিপরা এগিয়ে আসার চেষ্টা করলো। তো ওই সময়ের প্রেক্ষিতে আবার এদিক দিয়ে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো, ওইখানে আবার হঠাৎ করে 20 বছর ইকোনমিক গ্রোথ থাকার পরে আস্তে আস্তে এটা ডেক্লাইন করছিল আর কি। তো তখন দুইজন ব্যক্তি দেখলো যে দিস ইজ দেয়ার অপরচুনিটি টু কাম আপ উইথ দ্য নিউ লিবারেল ইকোনমিক থট, মিস্টার মিল্টন ফ্রিডম্যান এবং তার আরেকটা সাঙ্গপাঙ্গ, তার নাম হচ্ছেন ফ্রেডরিক হাইক, অস্ট্রিয়ান ইকোনমিস্ট। তো ওনারা এসে যেইটা বললাম, বিশেষ করে ফ্রিডম্যানের বক্তব্য এসে বললো যে এই যে ইউএসএসআর বা ফর্মার সোভিয়েত ইউনিয়ন, এদের তোমার সেন্ট্রাল প্ল্যানিংকে যদি কাউন্টার করতে হয় তাহলে আমাদের মার্কেটকে আরো বেশি ওপেন করে দিতে হবে, এবং এটা কোনো বাধা ধরা, কোনো নিয়মের মধ্যে রাখা যাবে না। মার্কেট উইল বি মোস্ট ইন্ডিপেন্ডেন্ট, এবং এবং তিনি ওই মডেলটা পিচিং করা শুরু করলেন, এবং সবাই ওইটা কিন্তু ওই সময় যারা আসলো, যেমন ধরো এর পরবর্তীতে তার ওই সময়ের পরিপ্রেক্ষিতে তোমার রোনাল্ড রিগেন আসলেন আমেরিকাতে, মার্গারেট থেচার আসলেন ইউকেতে, এরা এসে ওই মডেলটাকে খুবই প্রপারলি এক্সিকিউট করলেন আর কি, এবং ওইটা তোমাকে একটা লেভেল পর্যন্ত কিন্তু বুস্ট দিয়েছে। যেমন মিল্টন ফ্রিডম্যানের বক্তব্য খুবই তোমার চাঁচাছোলা, উনি বলছেন বিজনেস অফ দ্য বিজনেস ইজ টু বিজনেস, অর্থাৎ টাকা কামাই করো, মানে অন্য কি হলো না হলো এগুলো আমাদের অত দেখার দরকার নাই আর কি, কোন রকমে যদি টাকা আমরা ইনকাম করে দিতে পারি তাহলেই হলো আর কি। এখন এইটা তুমি ভালো না মন্দ তখন হয়তো বোঝা যায় নাই, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম এই সময় এসে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা আসলে কতটুকু মানুষের ক্ষতি করেছে। এবং তোমার তার সাথে যে ফ্রেডরিক হায়েক রয়েছে, ওনার যে নিউ লিবারেল থট কালেকটিভ, এই যে তোমার ইস্যুস গুলো আসছে, এগুলা তোমার পরিবেশ, তারপর অসমতা, এই জিনিসগুলোকে মারাত্মকভাবে ডিনাই করেছে, এবং করার কারণে পরবর্তীতে
তোমার আমেরিকা বা ইউরোপে গভর্নমেন্টটা ছোট হয়ে গেল, সোশ্যাল ওয়েলফেয়ারের জায়গাগুলো, স্কোপগুলো ছোট হয়ে গেছিল, এবং সবাই বলতেছে যে মার্কেট সবকিছু করবে, মার্কেটের হাত অনেক বড়, মার্কেট সবকিছু উদ্ধার করবে। কিন্তু আলটিমেটলি আফটার লাইক মোর দেন 40-50 ইয়ার্স, আজকের দিনে এসে আমরা দেখি যে না, উই ডিড আ মিস্টেক। যে তাকে নিউ লিবারেল মিল্টন ফ্রিডম্যান, হায়েক বা তার পরবর্তী তার শিষ্য রয়েছে জেনসেন এবং অন্যান্য বেশ কয়েকজন থিওরিস্ট রয়েছেন, তাদের যে এই তত্ত্বগুলো হয়তোবা তোমার জিডিপিতে তোমার বুস্ট আপ করেছে, কিন্তু মানুষের মধ্যে যে একুইটি, ইকুয়ালিটি, এগুলা তোমার এস্টাবলিশ করতে পারে না, পরিবেশকে মারাত্মকভাবে ধ্বংস করেছে। পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে 400 কোটি মানুষকেও কিন্তু বেসিক যেসব নেসেসিটি রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, এগুলো আমরা এনশিওর করতে পারি নাই। এর প্রেক্ষিতেই তিনি তোমার ইকোনমিক যে তার যে ডোনাল্ড ইকোনমিক তত্ত্ব, উনি বললেন যে এইটা আসলে চলবে না, আমাদের এইসব ভাঙাচোরা এবং দুর্বল এবং অপ্রয়োজনীয় জরাগ্রস্ত চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে আমাদের নতুন চিন্তা করতে হবে। এখন আমি কি নতুন চিন্তাগুলো এখন বলবো, না তুমি একটু আলোচনা করে নিবে, তারপরে মিসেস কেট রাওয়ার্থের যে চিন্তাগুলো, যে ফাউন্ডেশন গুলো কিভাবে আসলে, এটা আমি তোমাকে পরে বলবো। আমি এখানের মধ্যে যে জিনিসটা আনতে চাই, আমি একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স দেখাইতে চাই যে ক্রেট রাওয়ার্থের যে আইডিয়া এবং হচ্ছে হ্যাঁ। আমাদের যে ট্রেডিশনাল ইকোনমিক্স তার আইডিয়া। হুম। তো যেকোনো সময় যখনই আমরা কোনো একটা ইকোনমি নিয়ে কথা বলি, সেই ইকোনমির মধ্যে আমরা কথা বলি যে পার্টিসিপেন্টস, হু আর দ্য পার্টিসিপেন্টস ইন দিস ইকোনমি? নাম্বার 1 is the household, like হুম। the normal family home. Second is the market, যেখানে হচ্ছে মানুষ যায়, ট্রানজাকশন করে, হিসাব করে, ব্যাংকের ফাইন্যান্সিয়াল মার্কেটস এর যেই অ্যাক্টিভিটি সেখানে হয়। হুম। হুম। দেন দ্য কমন্স। কমন্স মিনস যেটা হচ্ছে যে আপনার যে কমিউনিটি ইনভেস্টমেন্ট আছে, যে কমিউনিটি পার্ক আছে, অথবা যে হুম। কমন গুডস যেগুলো আছে সবাই ইউজ হুম। করে, সেটা হচ্ছে কমন্স। মানুষ হইতে পারে, কমিউনিটি হইতে পারে, মানে নতুন কোনো পার্ক বা ওরকম কোনো এস্টাবলিশমেন্টও হইতে পারে। হুম। আর fourth and final is the state, the government. ওকে। These two philosophy that we're talking about, that donut economics, which is the new economic idea, and the old economic idea, which is the traditional or neoliberal economy, they view these four participants entirely different way. হুম। I just want to highlight this for our audiences, যাতে তারা বুঝতে পারে অ্যাকচুয়ালি যে এই যে, কারণ আমরা যদি বুঝতে পারি যে ইকোনমিক পার্টিসিপেন্টরা কি করা উচিত বিভিন্ন ইকোনমি অনুযায়ী, দেন আমাদের এই দুই ইকোনমিক আইডিয়া সম্পর্কে খুব ভালো একটা ধারণা হবে। সো প্রথম যে কম্পোনেন্ট সেটা হচ্ছে দি হাউস হোল্ড। সো হাউস হোল্ডের মেন ফাংশনটা কি? হাউস হোল্ডের ফাংশনটা হচ্ছে আমরা ছোটবেলা যেখানে আমরা বড় হয়েছি, যে আমরা আমাদের প্রথম শিক্ষা, প্রথম মূল্যবোধ, প্রথম আইডিয়া, এটা কিন্তু আমরা ফ্যামিলি থেকে শিখি। সো অ্যাকর্ডিং টু ওল্ড স্ক্রিপ্ট, নিউ লেভেল ভিউ, হাউস হোল্ড হচ্ছে ডোমেস্টিক, তাহলে এটা মায়া গ্রুপে ছেড়ে দাও। ওমেন, হুম। তারা হচ্ছে কাজ করবে ঘরের ভিতরে, তাদের কাজের কোনো ভ্যালু নাই, ইনভিজিবল। সো লেট ইট দেয়ার। তারা মনে করে যে হাউস হোল্ডের মধ্যে ফ্রি লেবার থাকে অলওয়েজ, সো ওটা নিয়ে আমাদেরকে চিন্তা করাই উচিত না। হুম। 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 এটা তো মানে শুনতেই মনে হয় না যে একটা বাজে মানে চিন্তা ভাবনা? হ্যাঁ, হ্যাঁ, খুবই ইট নেগেটিভ জাস্ট, এবং ইট ডাজন্ট সংকীর্ণ নিড চিন্তাভাবনা। এক্সপ্লেনেশন। সো দ্য হুম। নিউ থিওরি, এই হাউস হোল্ড অনুযায়ী, যে আমাদের যে কোর বেসিক, যে ডোনাট ইকোনমিক্স এর যে ইন্টারনাল সার্কেল, হ্যাঁ। ডোনাটের যে ইন্টারনাল সার্কেল, হুম। তারা মনে করে এই হাউস হোল্ড হচ্ছে অ্যাবসলিউট কোর টু হিউম্যান সিভিলাইজেশন। এবং I totally agree with that. Every learning that I got in my life is influenced by my family. I learn from my ডেফিনিটলি, sisters, I learn ডেফিনিটলি। from my father, I learn from my mother every time. Whenever I talk, I tell you about my mom, যে আমি আমার আম্মা থেকে এটা শিখছি, আমার আম্মা থেকে ওইটা শিখছি। ডেফিনিটলি উই এভরিবডি ডাজ। লাইক আমাদের Everybody ফ্যামিলি does থেকে তো it. আমরা এবং আমাদের মানে অনেক বই, কিছু পেয়েছি। হিস্ট্রি সব জায়গার মধ্যে দেখছি যে বাপ হ্যাঁ, মা ফ্যামিলি শিখাইতেছে। ইজ দ্য কোর। Family is the core. So according to the new economic theory, this household produces the core goods of human civilization, which is care, empathy, love, reciprocity, and all the basic teachings. হুম। হুম। So, যেহেতু এটা ওই কোর করে, আমাদেরকে অবশ্যই মেক শিওর করতে হবে যে এই যে কোর ভ্যালুস, এই যে হাউস হোল্ড এক্সিস্ট, এবং আমাদেরকে ওই আগের মতো মনে করলেই চলবে না যে ফ্রি লেবার থাকবে। কারণ আমি আপনাকে এখানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। এই ফ্যামিলি কনসেপ্ট আমেরিকাতে নাই, কারণ আমেরিকা তো সবচেয়ে বেশি ক্যাপিটালিস্ট, দে আর দ্য প্রপোনেন্ট অফ ইট। আমি যখন বাংলাদেশ থেকে এখানে আমেরিকাতে আসছি, আমাদের প্রথম যে স্টার্কিং ডিফারেন্সটা ছিল, এখানে ছেলে মেয়ে বাবা মার সাথে থাকে না। আর আমি আমার বাসার ভিতরে, মানে আমি যদি বাংলাদেশে থাকি আর আমি আমার বাবা মা থেকে আলাদা থাকি, মাই সোসাইটি উইল সি মি অ্যাজ সামওয়ান হরিবল, হুম। যে আমি আমার ফ্যামিলি টেক কেয়ার করতেছি না। সো দিস ভ্যালু ডিফারেন্স ইজ অনলি ফর দিস ইকোনমিক থিঙ্কিং। আমেরিকানরা যে এই থিঙ্কিংটা করে এখন তারা যে ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটিতে যাচ্ছে, they are facing it on a daily basis, how difficult it is to lead a single life.
এই যে সিঙ্গেল মাম, সিঙ্গেল ড্যাড, বাচ্চা-কাচ্চা ঠিক নাই, কে কোন দিকে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে ৪০-৪৫, কোনো ফ্যামিলি নাই, পরে ডিপ্রেশনে চলে যায় এবং এখানের মধ্যে সুইসাইড রেট, ডিপ্রেশন রেট ইজ সো হাই হুম, 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 ফ্রম বাংলাদেশ। ইন টার্মস অফ হ্যাপিনেস ইনডেক্সও বাংলাদেশ আমেরিকা থেকে বেশি দূরে নাই। সো ওই পার্সপেক্টিভ থেকে এই হাউসহোল্ডটাকে খুবই বেশি আমাদেরকে প্রাধান্য দিতে হবে। হুম, হুম, সেকেন্ড আর্গুমেন্ট নিয়ে আমরা কথা বলি এখন, সেটা হচ্ছে দ্য মার্কেট। অ্যাকর্ডিং টু ওল্ড ফিলোসফি, মার্কেট হচ্ছে এফিশিয়েন্ট, ইনভিজিবল হ্যান্ড। ও হচ্ছে সবকিছু এফিশিয়েন্টলি করবে। তো এতে কি করতে হবে, যেহেতু মার্কেট এফিশিয়েন্ট বাই ডিফল্ট, ছেড়ে দাও, ওকে কোনো রকমে আটকানো যাবে না, মার্কেটকে সবসময় ছেড়ে দিতে হবে। দ্যাট ইজ দ্য ওল্ড ফিলোসফি। হুম, বাট নিউ ফিলোসফি অনুযায়ী market is extremely powerful. Literally, it does all the social allocation or the resource allocation in a society, in a country. যেহেতু মার্কেট অত্যন্ত পাওয়ারফুল এবং এই জিনিসটাকে সে করে, আমাদেরকে অবশ্যই মার্কেটকে অ্যাকাউন্টেবল করতে হবে, মার্কেটকে ওয়াইজলি ইউজ করতে হবে এবং এমনভাবে করতে হবে যে মার্কেটটাকে ডিজাইন করতে হবে যাতে ও রিজেনারেটিভ বাই ডিজাইন হয়। মার্কেটকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে ও ডিস্ট্রিবিউটিভ বাই ডিজাইন হয়। সো যখন ডিস্ট্রিবিউটিভ বাই ডিজাইন হবে, তখনই এই মার্কেটের যে ফুল পাওয়ার হিউম্যানের জন্য ইউজ হবে, নট ফর সাম পিপল। সো দ্যাট ইজ দ্য মার্কেট। থার্ড পয়েন্ট, দ্য কমন্স। কমন্স মিনস হচ্ছে যে আমাদের হিউম্যান, লাইক কমিউনিটি, সোসাইটি, আমরা যে একসাথে থাকি। সো অ্যাকর্ডিং টু ফ্রি মার্কেট হাইপোথেসিস, কমন্স আর ট্র্যাজিক। যে যখনই কোনো একটা কমন প্রপার্টি থাকে, যেমন পার্ক, যেমন হচ্ছে ধরেন পুকুর বা হুম, এরকম হুম, কমন জিনিসগুলো, সেগুলোর মধ্যে খুবই ইনএফিসিয়েন্সি থাকে, সেখানের মধ্যে ওভার ইউজ হয়, সেখানের মধ্যে কোনো রকমেরই কন্ট্রোল থাকে না। এই কারণে কি করতে হবে, প্রাইভেটাইজেশন করে দাও। হ্যাঁ, এই যে হ্যাঁ, হ্যাঁ, প্রাইভেটাইজেশন যে থিওরি, হুম, এটা আসছে ওখান থেকে যে যত রকমের কমন কমিউনিটি সার্ভিসগুলো আছে সেগুলো সব প্রাইভেটাইজ করে দাও। এটা হচ্ছে আগের ভিউ। কিন্তু আপনি জিনিসটা দেখেন, আমাদের কমিউনিটি ইজ দ্য রিজন দ্যাট উই আর সো ক্রিয়েটিভ। সেদিন একটা এক্সাম্পল শুনতেছিলাম, আমিও ছোটবেলায় এই এক্সাম্পলটা আমি এই কারণে বলতে চাই যে হাউ ইট ইজ ইম্প্যাক্টিং আওয়ার এডুকেশন লাইফ। যে এখানে এক স্টুডেন্ট যখন সে ক্লাস করে হাই স্কুলে, তখন তার টিচার জিজ্ঞাসা করছে, আমেরিকাতে তার টিচার জিজ্ঞাসা করছে যে হোয়াট ডু ইউ ওয়ান্না বি। তখন সে বলছে যে আমি ফায়ার ফাইটার হইতে চাই। তখন টিচার বলে, ফায়ার ফাইটার হইতে চাও? তুমি হুম, সায়েন্স পড়ো, তুমি হচ্ছে ফাইন্যান্স পড়ো, তুমি হচ্ছে টাকা ইনকাম করো, কি ফায়ার ফাইটার হয়ে কি করবা? ফায়ার ফাইটার ইজ জাস্ট আ ওয়েস্ট অফ ইউর টাইম। ইউ শুড বি সামথিং বিগার, সামথিং বেটার, তুমি পড়াশোনা করে। পরে যখন সে বড় হয়েছে এবং হচ্ছে কি হয়েছে, সে একদিন তার বাসায় লাগছে আগুন, টিচারের প্রফেসরের বাসায় লাগছে আগুন, তখন ফায়ার ফাইটার হিসাবে সে নিজেই গিয়ে, কারণ সে ফায়ার ফাইটার হয়েছে, সে ফায়ার ফাইটার হইতে চায়, সে নিজে গিয়ে টিচারকে সেভ করছে। সো এই যে এখন মানে আমাদের কমিউনিটি হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়ালি হিউম্যান সিভিলাইজেশন থ্রাইভস, যে আমাদের যে কমিউনিটি চলতেছে এটা শুধুমাত্র চলে আমাদের ডাইভার্সিটির কারণে। আমাদের হুম, এক হুম, একজনের চয়েস ডিফারেন্ট। উই হেল্প ইচ আদার ইন ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ। কেউ ফায়ার ফাইটার হয়ে করে, কেউ ডক্টর হয়ে করে, কেউ আমার মতো ফাইন্যান্স পড়ে করে। আমি করি, মানে জাস্ট টু অ্যাসিওর এভরিওয়ান আই হেল্প পিপল টু। সো অ্যান্ড এই সবগুলো পার্সপেক্টিভ থেকে আসতেছে যে কমন্স শুড ক্রিয়েটেড গুড, এবং আমাদেরকে এগুলো কালচারাল পার্সপেক্টিভ থেকে, ন্যাচারাল পার্সপেক্টিভ থেকে, ডিজিটাল পার্সপেক্টিভ থেকে একটা সেলফ অর্গানাইজিং কমিটি হিসেবে ম্যানেজ করতে হবে এবং কমন্সটাকে প্র্যাকটিস করতে হবে। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন টু আইডিওলজি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, দ্য স্টেট, দ্য গভর্নমেন্ট। সো আমরা জানি, অলরেডি আমরা পড়ে আসছি, অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল নিউরালিজম, গভর্নমেন্ট ইজ ইনকম্পিটেন্ট। আপনার মতো যারা আছে তারা জানেই না কিছু, ইগনোরেন্ট হয়। হুম, সো তাদেরকে দূরে রাখতে হবে। দে শুড নট ইন্টারফেয়ার ইন মার্কেট অপারেশন। তারা মার্কেটে যাতে হুম, না আসতে পারে, তাদেরকে ছোট রাখতে হবে, তারা যাতে কন্ট্রোল করতে না পারে। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য নিউ থিওরি, হুম, আমরা জানি দ্যাট ইজ রং। কারণ গভর্নমেন্ট কিন্তু অনেক কিছু করে। তারা রাস্তা বানায়, তারা মেডিকেল বানায়, তারা এডুকেশন সিস্টেমকে চালু রাখে। সো অনেক কিছুই আছে যেগুলোর ডাইরেক্ট কোনো রিটার্ন নাই। আপনি এই রিটার্নগুলো পাবেন ফিউচারে। সো আপনি যদি সবকিছু প্রাইভেটাইজেশন করে দেন, ধরেন হুম, আপনি আপনার পুরো এডুকেশন সিস্টেমটাকে হুম, প্রাইভেটাইজেশন করে দিলেন। দেন দ্য মেট্রিক্স অফ দিস এডুকেশন সিস্টেম উড বি, ওকে, কত টাকা ইনকাম হলো এই এডুকেশন থেকে, এই হুম, ইউনিভার্সিটি হুম, থেকে। ওই মেট্রিক্স অফ দ্য সাকসেস ফর এডুকেশন সিস্টেম উড বি কতজন জিপিএ 5 পাইলো, কি হুম, শিখলো, শিখে এটা ইউজ করলো কিনা, ভালো মানুষ হচ্ছে কিনা, দোজ আর নট কোয়ান্টিফাইড। যেহেতু তারা নট কোয়ান্টিফাইড, দে আর নট ইভেন ইন দ্য কনসিডারেশন। দ্যাটস ওয়াই আমি বাংলাদেশে দেখি এত লক্ষ কোটি প্রাইভেট ইউনিভার্সিটিজ উইদাউট এনি কোয়ালিটি। সো
this is where this common goods, this public goods which is really recorded, this health care, তারপর হচ্ছে এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার, এগুলোকে অবশ্যই গভর্নমেন্টের হাতে রাখতে হবে, এবং গভর্নমেন্ট হচ্ছে এসেনশিয়াল যে কোনো একটা কান্ট্রির মধ্যে, কারণ দ্যার ইজ নো ফ্রি মার্কেট। আমাদের প্রথম এপিসোডে আমরা বলে দিচ্ছি দ্যার ইজ নো ফ্রি মার্কেট, ওকে। দ্যাটস এ মিথ। সো যেহেতু ফ্রি মার্কেট নাই এবং গভর্নমেন্ট হচ্ছে এসেনশিয়াল এগুলোকে কন্ট্রোল করার জন্য, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, নট অনলি হ্যাভ এ গভর্নমেন্ট, বাট উই হ্যাভ টু মেক শিওর এই গভর্নমেন্ট তার কাজ করতেছে, নাইলে ওগুলো জেলে পাঠাইতে হবে, চটকানা দিতে হবে বুকে। আচ্ছা, ঠিক আছে। আমি সো তাহলে আরো দ্যাটস এক্সট্রা দ্য একটা মেইন দুইটা ডিফারেন্স আর কি। জি ভাই। একটা দুইটা আরো আমার কাছে যেটা মনে আছে যতটুকু তোমার সাথে একটু এড করে দেই, তারপর আমার থিওরি যেটা মেসেস ক্যাট রাওয়ার্থ প্রপোজ করেন এবং তার ফাউন্ডেশন গুলো আমি বলি। একটা দুইটা জিনিস হচ্ছে যে এই যে তোমার নিউ লিবারাল ইকোনমি প্রপোজিশনটা হচ্ছে যে আর্থের যে ইস্যুটা, যে আর্থ হচ্ছে ইনএক্সহস্টিবল, এর ভিতরে যে মাইন রয়েছে, মিনারেল রয়েছে, এগুলা অনিঃশেষ, এটা কোনোদিন শেষ হবে না। এই চিন্তা করেই তোমার মনে করো যে মডেলটা সাজানো। কিন্তু এটা কি আসলে বাস্তবে সম্ভব? ইটস নেভার বিন পসিবল, যে ইভেন এটা নট ইভেন ক্লোজ টু পসিবিলিটি যে পৃথিবীর যে ভিতরের যেই এনার্জি গুলো রয়েছে এগুলা মানে কোনোদিন শেষ হবে না। এটা তো শেষ হবে এবং পরিবেশে ১২টা বাজিয়েই শেষ হচ্ছে আরকি। কিন্তু আমাদের যেই প্রপোজিশন রয়েছে কেট রাওয়ার্থ, উনি বলছেন যে না, এটাকে আমাদের খুব কেয়ারফুল ইউজ করতে হবে এবং উই হ্যাভ টু গো ফর রিনিউয়েবল এনার্জি, যেইখানে তোমার ভেতরের যেই মাইনিং বা ওর গুলা রয়েছে এগুলাকে এত বেশি ডিস্টার্ব করা যাবে না, অথবা ফসিল ফুয়েল এত বেশি ইউজ করে পুরো পরিবেশের ১২টা বাজানো যাবে না। এটা সিএফসি বা তোমার মিথেন গ্যাস থেকে শুরু করে অন্য যে বিষাক্ত গ্যাসগুলো উৎপাদন করে, তারপরে আমাদের ওজোন স্তর লেয়ার ফুটো করে দেয়, নানা ধরনের সমস্যাগুলো তৈরি করে। এগুলো আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে। আর সোসাইটির কথা, ওই তোমার আগের যেই সিস্টেম ওটা কিন্তু মোটামুটি ইগনোর করে, বাট এই আমাদের যে রাওয়ার্থে যে মডেল, ডোনাট মডেল, এটা বলছে ইজ কাইন্ড অফ লাইক ইজ এ ফান্ডামেন্টাল থিং, যে আমাদের ভেতরকার কমিউনিটির ভেতরকার যে শক্তি, একজনের সাথে আরেকজনের শক্তি, এইটা তিনি দেখিয়েছেন। আমি তার এই ফাউন্ডেশনগুলো দেখানোর চেষ্টা করবো আমার যখন তাত্ত্বিকদের বিষয়টা আলোচনা করব। এর বাইরে তোমার আর কয়েকটা ইস্যুজ আসছে, যে ইকোনমির শক্তিটা হচ্ছে যে তোমার ডাইভার্স। এটা তোমার আগের মডেলগুলা চিন্তা করে যে ইকোনমির একটাই শক্তি যে জিডিপি কে গ্রোথ দেয় আর কি। তো আমাদের অন্যান্য যে সিস্টেমগুলো রয়েছে ইকোনমির, ওই সিস্টেমগুলো সাপোর্ট দিতে হবে, যেমন ওয়েলফেয়ার করা। তুমি দরকার হলে যারা আপার লেয়ারে প্রচুর পরিমাণে ওয়েলথ অ্যাকিউমুলেট করে, তুমি ওদেরকে ট্যাক্সিং করো, প্রোগ্রেসিভ ট্যাক্সিং করে ওদের থেকে ওয়েলথ অ্যাকিউমুলেট করে, পরবর্তীতে তুমি এটাকে রিজেনারেটিভ সিস্টেমে তুমি ইচ্ছা করলে বিনিয়োগ করতে পারো, অথবা তুমি যারা একদমই সাফারার তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করার একটা সিস্টেম বের করে নিয়ে আসতে পারো আর কি। আর ফাইন্যান্স, তুমি তো ফাইন্যান্সের স্টুডেন্ট, তোমাকে তো কিছু বলা যায় আর কি মনে আনন্দে, যে ফাইন্যান্সকে আমরা দিন শেষে এই যে বর্তমান ইকোনমি, ফাইন্যান্স কি আমরা 2009 এর যেই ডিজাস্টারটা দেখলাম, ইকোনমিক রিসেশনটা দেখলাম, এটা হচ্ছে যে ফাইন্যান্সের বিভিন্ন প্রোডাক্ট এবং মডেলিং গুলার মারাত্মক ধরনের মানে ইঞ্জিনিয়ারিং গুলমালের কারণে এই ঝামেলাগুলো হয়েছে আসলে। যে আমরা সাবপ্রাইম মর্টগেজ বলতে যেটা বুঝাই, যে একটা মর্টগেজের পিছনে আরো ৫-৭টা লেয়ারের মর্টগেজ তৈরি করে করে তোমার একটা বাবল তৈরি করা হয়েছে, যে এইটা মনে হয় খুব ভ্যালুয়েবল প্রোডাক্ট। দিন শেষে যখন ওই রুটে চলে যাওয়া হয়েছে, যখন দেখে যে এটা আসলে কিছুই নেই, পরে পুরো সিস্টেম একবারে ধসে পড়লো। সো দেয়ার আর সাম প্রবলেম, যেটা আমরা এর আগে হাজুন চ্যাং এর বইতেও আলোচনা করেছিলাম, যে ফাইন্যান্সটা আলটিমেটলি আমাদের যে গুডস এন্ড সার্ভিসের মার্কেট রয়েছে এর চেয়ে অনেক বড় বেশি মেশিন হিসেবে মানে আমাদের সামনে চলে এসছে। তো ফাইন্যান্সটাকে আমরা এরকম মেশিন বা তোমার টুল হিসেবে ব্যবহার না করে এটাকে আমরা সার্ভিস হিসেবে দেখবো। দিস ইজ নাদার সার্ভিস দ্যাট ক্যান সাপোর্ট আওয়ার রিজেনারেটিভ, আমাদের রিসাইক্লিং, অথবা ডোনাট মডেলের যেই তোমার প্রগ্রেসিভ যে মডেলের যেই আইডিয়াগুলো সেগুলোকে সাপোর্ট করবে। এইটাকে উপর ভিত্তি করে আমরা দৌড়াবো না, বরং এইটা আমাদের পার্শ্ব চরিত্র হিসেবে আমাদের যেই এইম রয়েছে, আমাদের যে মানুষের হিউম্যান বেসিক নেসেসিটি রয়েছে, অথবা আর্থের মডেলকে ঠিকঠাক রাখার জন্য, আমাদের এনভায়রনমেন্টকে ঠিকঠাক রাখার জন্য, যা যা করার জন্য এই ফাইন্যান্সটা এখানে আমাদের একটা সাপোর্টিং হ্যান্ড হিসেবে কাজ করবে। আর মিল্টন ফ্রিডম্যানের যে সেই শয়তানি বক্তৃতা, যে দ্য বিজনেস অফ দ্য বিজনেস টু বিজনেস, এইগুলা হচ্ছে তোমার সত্য না। বিজনেসের আরো অনেক মানে তোমার ডিফারেন্ট পারপাস রয়েছে, মানুষের ওয়েলফেয়ার করা যায়। তুমি এরপরে দেখবা যে আমাদের এখানে সারা দুনিয়াতে এখন কিন্তু কমিউনিটি লেভেলের, তারপর সোশ্যাল লেভেলের বিভিন্ন বিজনেস মডেল রয়েছে, যেখানে তোমার এমপ্লয়াররা, এমপ্লয়িজরা সবাই একসাথে বেনিফিট হয়। এটা সারা দুনিয়া জুড়ে একটু একটু করে প্র্যাকটিস শুরু হয়েছে আর কি। আর পাওয়ার তুমি দেখবা যে একমাত্র মনোপলি পাওয়ার ছাড়া তোমার মিল্টন ফ্রিডম্যান বা তোমার ফ্রেডরিক হায়াকদের পাওয়ার নিয়ে আর কোনো আলোচনা নাই আর কি। সে even in some cases they supported it silently, যে না, if market allow some monopoly then let it happen, but this is not the fair thing if you really want equity and equality in the society. Therefore we have to keep a control and close eye on the pervasive use of power, এটা পলিটিক্যাল হোক আর তোমার ইকোনমিক পাওয়ার হোক, মনোপলি, অলিগোপলি,
প্লুটোক্রেসি, এই হোয়াটসোএভার দ্য ব্যাড আইডিয়াস, এগুলা সমাজ থেকে এক্সটারমিনেট না করলে তোমার ডনাল্ড মডেল প্রপারলি রান করবে না। এখন এই যে এত সুন্দর সুন্দর মডেলের আলাপগুলো আসলো, উনি তো হঠাৎ করেই বলেন না, উনি নিজের মতো করে একটা মডেল দাঁড় করিয়েছেন, কিন্তু মডেলের পেছনে বা আগে পরে উনি বেশ কয়েকজন মানুষের নাম বলেছেন। প্রথমে যদি আমি বলতে চাই, তাহলে সবার নামে আসতে পারে যে তোমার আমাদের 1900 শতকের একজন অর্থনীতিবিদ রয়েছে, তার নাম হচ্ছে উইলিয়াম স্ট্যানলি জোভান্স। তো জোভান্সের একটা থিওরি রয়েছে যে জোভান্স প্যারাডক্স। উনি প্যারাডক্সটা দেখলেন যে সবসময় কি হয়, ইকোনমিক্স এটা বলা হয় যে দক্ষতা যখন বৃদ্ধি পাবে তাহলে তোমার ওই ক্ষেত্রে চাহিদাটা কমে যাবে আর কি, কারণ তুমি দক্ষতায় তো তোমার চাহিদার জায়গা কাজটা করলো। কিন্তু দেখলো ওই সময় যে কয়লা বা তোমার যেই ওই সময়কার তো একমাত্র মানে প্রপার ফুয়েল ছিল কয়লা, কয়লাটা সস্তা হয়ে গেল এবং এটার ব্যবহারের কারণে চাহিদাও অনেক, মানে তোমার দক্ষতা অনেক বেড়ে গেল, কিন্তু দিন শেষে এটা চাহিদার কমলো না, চাহিদার ধাই করে দিনে দিনে বাড়তেই থাকলো আর কি। সুতরাং ওই সময় তিনি প্রথমবারের মতো লক্ষ্য করলেন যে কোনো কিছুতে দক্ষতা বৃদ্ধি পেলেই যে চাহিদা কমে যাবে, ব্যাপারটা এরকম না। তো এইটা পরবর্তীতে কেট ট্রাওয়ার্ড খেয়াল করলেন যে এই প্রযুক্তিগত দক্ষতার উপর ভরসা করে পরিবেশগত সমস্যার সম্ভাবনা নয়। তাহলে আমরা যদি শুধু জ্বালানি দক্ষতা বাড়াই কিন্তু কনজাম্পশন যদি কমাতে না পারি, তাহলে আমাদের সামগ্রিক যে সম্পদ রয়েছে, এইটা সামুদ্রিক সম্পদের ব্যবহারটা কমবে না, বরং এটা বেড়ে যাবে। এইটা তোমার আমাদের এই বর্তমান যে ডোনাট মডেলটা রয়েছে কেট রাওয়ার্থের, এটার পরিবেশগত ইকোলজিক্যাল সিলিং এর যেই আইডিয়াটা রয়েছে, এটার জন্য বড় একটা থ্রেট। তো তিনি এই আইডিয়াটা পেয়েছিলেন মিস্টার উইলিয়াম স্ট্যানলি জোভান্স থেকে আর কি। এর বাইরে আরেকজন খুবই 18 শতকের শুরুর দিকে 30-35 এর দিকের একজন খুবই ফিলসফার প্লাস ইকোনমিস্ট ছিলেন জন স্টুয়ার্ট মিল। তো জন স্টুয়ার্ট মিলের আইডিয়াগুলো খুবই চমৎকার। ওনার বেসিক আইডিয়ার যে জায়গাটা রয়েছে, সেটা তোমার যদি তুমি একটু দেখো যে উনি ফার্স্ট টাইম এভার স্টেট ইকোনমি একটা আইডিয়া দিলেন। তো এই আইডিয়ার ধারণাটা কি ছিল, যে এই আইডিয়ার ধারণা ছিল তোমার একটা ব্যালেন্স একটা প্রোগ্রেসের আমাদের দরকার রয়েছে। আমরা খালি প্রোগ্রেস করলেই হবে না, যে আমরা যদি কোনো একটা জিনিসের প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট দেখে এটার দেখে চার্মড হয়ে এটার ভেতরের যে তোমার কি সমস্যাগুলো তৈরি হচ্ছে এইটা যদি খেয়াল না করতে পারি, তাহলে হিউম্যান হিউম্যান বিং এর প্রপারলি তোমার ন্যাচারাল যেই স্ট্রেংথটা রয়েছে এটা প্রপারলি ইউটিলাইজ হবে না, আলটিমেটলি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো আজকে থেকে 170 বছর আগে মিস্টার জন স্টুয়ার্ট মিল ধারণা দিয়েছে যে উই ক্যান thrive in balance if you think about different perspective that are related with the economic. এই যে তোমার একটা ওই সময়ে বসে উনি চমৎকার একটা আইডিয়া দিলেন, এটা কিন্তু তোমার মানে বলার মতো একটা ঘটনা আর কি। এর বাইরে তোমার আমাদের আরেকজন খুবই প্রপার ইকোনমিস্ট রয়েছেন, একজন নারী অর্থনীতিবিদ এলেনর অস্ট্রম। যেহেতু কেট রাওয়ার্ড উনি এলেনর অস্ট্রমের কথা বলেছেন, এলেনর অস্ট্রমের যেই আইডিয়াটা ছিল, ওনার বক্তব্য হচ্ছে যে এই যে জ্যারেড হার্ডিনের বক্তব্য ট্রাজেডি অফ কমন্স, যে একসাথে সবাইকে কোনো একটা সম্পদ ব্যবহার করতে দিলে, সেটা বন হোক, মৎস্য ভান্ডার হোক অথবা পানি হোক, এগুলো অতিরিক্ত ব্যবহার করে সব নষ্ট করে ফেলবে, এবং এইটা আসলে কোনো এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম না। অর্থাৎ মানুষ একসাথে কালেকটিভলি কোনো কিছু ভালো ব্যবহার করতে পারে না। এটা হচ্ছে ট্রাজেডি অফ কমন্স, এই থিওরিটা দিয়েছেন জ্যারেড হার্ডিন। এইটা ফার্স্ট টাইম এভার ইন দ্য হিস্ট্রি অফ ইকোনমিক থট এলেনর অস্ট্রম উনি এসে সিরিয়াসলি তোমার প্রতিবাদ করলেন, এবং তিনি তার মতো করে রিসার্চ করলেন, মাঠ পর্যায়ে তিনি বিভিন্ন ধরনের গবেষণা করলেন, এবং তিনি বিভিন্ন গবেষণায় দেখাতে পারলেন যে স্থানীয় যে লোকাল অথরিটি গুলো রয়েছে, কমিউনিটি গুলো রয়েছে, তারা নিজেদের মধ্যে যদি কালেকটিভলি বসে একসাথে যদি সিদ্ধান্তগুলো নেয়, তাহলে নিজেদের মধ্যে যে বিশ্বাস এবং নিজেদের নিয়ে গড়া যে প্রতিষ্ঠানগুলো, এইটার যদি নিয়মের মধ্যে চলে, তাহলে কিন্তু এই যে কমন যেই প্রপার্টি গুলো রয়েছে আর কি, এই কমন প্রপার্টি গুলার প্রপার ম্যানেজমেন্ট করা সম্ভব। পরবর্তীতে রাওয়ার্ড যখন তার ডোনাট মডেলটা চিন্তা করলেন, তখন তিনি এলেনর অস্ট্রমের এই আইডিওলজিটা খুব প্রপারলি গ্রহণ করলেন, এবং কমন্স ভিত্তিক উদ্যোগ এবং সহযোগিতামূলক যে ব্যবস্থা, এইটা কিন্তু উনি প্রপারলি তোমার ওইখান থেকে নিয়েছেন আর কি। উনি এই জিনিসটা একদমই ইগনোর করেন নাই। এর বাইরে তোমার আরেকজন প্রপার একজন ইকোনমিস্ট রয়েছেন, ওনার নাম হচ্ছেন হারমান ডালি। হারমান ডালির যে আইডিয়াটা রয়েছে, হারমান ডালি উনি বলতে চেয়েছেন যে আমরা এতক্ষণ বললাম যে তুমিও বলছো বি অ্যাগনস্টিক অ্যাবাউট গ্রোথ। হি ইজ দ্য ফার্স্ট পার্সন ইন দ্য হিস্ট্রি যে এই কথাটি মানে পরিষ্কারভাবে সবাইকে বলার চেষ্টা করেছে, এবং উনি ওইটা বলে মোটামুটি একটা আইডিয়া তৈরি করেছেন, এবং উনি পরবর্তীতে স্টেডি স্টেট ইকোনমি, যেটা আমরা জন স্টুয়ার্ট মিলে থেকে পেয়েছি, ওইটাকে তিনি একটা সাইকেলের রূপান্তর করেছেন। কিভাবে প্রাকৃতিক সম্পদ প্রথমে ব্যবহার করব, পরবর্তীতে এটা আমরা রিসাইকেল করব। কোন একটা
ইকোনমিক অ্যাক্টিভিটি করলে ওইখানে তোমার বজ্র পদার্থ তৈরি হতে পারে। অর্থাৎ তোমার কিছু এফ্লুয়েন্ট তৈরি হবে বা একটা এক্সক্রিশন তৈরি হবে বা অন্য একটা তোমার ফেলে দেওয়ার মতো কিছু একটা তৈরি হবে আরকি। এইটাকে পরিবেশের মধ্যে নিয়ে এসে এটা শোষণ করে এটাকে তোমার রিসাইকেল করার আইডিয়াটা তার মাথার মধ্যে থেকে আসে। পরবর্তীতে তোমার এর বাইরেও মানুষের সংখ্যা এবং পুঁজির স্থির রাখা নিয়ে তার কিছু কাজকর্ম রয়েছে। কিন্তু তার বেসিক কাজটা হচ্ছে যে ১৯৬৮-৭০ এর সাল থেকেই তিনি এই জিনিসগুলা বলা শুরু করেন। একদমই ইনিশিয়াল থট মেকার হিসেবে তার মাথায় এই চিন্তাগুলো আসে আরকি। এর বাইরে আমাদের ভেরি ওন অমর্ত্য সেন, তার অন্য অনেক কন্ট্রিবিউশনের মধ্যে তিনি একজন খুবই স্ট্রং প্রপোনেন্ট অফ অল্টারনেটিভ ইন্ডিকেটর অফ জিডিপি। উনি এবং তার আরেকটা কলিগ রয়েছে জোসেফ স্টিগলিস এবং আরেকজন আছে ফিটাউসি। উনারা মিলে একটা কমিশন করে যে রিপোর্টটা দিয়েছিলেন, ওইখানে তিনি বলেছেন যে আমরা আসলে যেটা মেজার করি, এই মেজারমেন্টটা আমাদেরকে আসলে এফেক্ট করে। কিরকম এফেক্ট করে? আমরা যদি কোনো কিছু রং ইন্ডিকেটর দিয়ে রং জিনিস মেজার করি, তাহলে আমরা আসলে পরবর্তীতে এই রং ইন্ডিকেটরের উপর রং রেজাল্টের উপর ভিত্তি করে রং জিনিস করি আরকি। তো উনি এই জায়গায় বলার চেষ্টা করেছেন যে আমাদের এই জিডিপিকে মানে একদম একমাত্র ইন্ডিকেটর হিসেবে না দেখে এর বাইরে মানুষের যে তোমার উম কথা বলার স্বাধীনতা বলো, গণমাধ্যমের স্বাধীনতা বলো, ফ্যামাইনের যে ইকোনমিক্স, এই জিনিসগুলো প্রপারলি বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং তিনি আমরা এখন যেটা বলি ওয়েলফেয়ার ইকোনমিক্স, তার বিভিন্ন কন্ট্রিবিউশন এখানে রয়েছেন এবং এই সোশ্যাল ফাউন্ডেশন যে তিনি দেখিয়েছেন, আমাদের কেট রাওয়ার্ড তার কিন্তু এই তত্ত্বগুলো এখানে নিয়ে আসার চেষ্টা করেছেন। এখন তুমি দেখো, এই যে একটার পর একটা ইস্যুজ আমরা আলোচনা করলাম, পরবর্তীতে ওই নেগেটিভ ইস্যুস গুলো আমরা প্রথমে আলোচনা করলাম, পরবর্তীতে পজিটিভ যে আইডিয়াগুলো কেট রাওয়ার্ড পেলেন এবং তার যে তাত্ত্বিক গুরু, তাদের সবাইকে তিনি তার বইতে ক্রেডিট দিয়েছেন। দিয়ে তিনি তার নিজের যে ফাউন্ডেশনটা করেছেন, ইনসাইড দ্য ফাউন্ডেশন দ্য বেসিক অ্যান্ড ইন্টিগ্রাল নেসেসিটি অফ হিউম্যান বিং অ্যান্ড আউটসাইড দ্য ডোনাট দেয়ার উইল বি দ্য ইকোলজিক্যাল অ্যান্ড ইকোলজিক্যাল ব্যালেন্স। ইকোলজিক্যাল ব্যালেন্সের মধ্যে ওশানের ইস্যুসটা আসবে, ওশান অ্যাসিডিফিকেশন হয়ে যাবে যদি তোমার প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গমন হয়। এদিকে যদি তুমি মানে প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলো তাহলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। প্রচুর পরিমাণে তোমার যদি ফসিল ফুয়েল ইউজ করো তাহলে এটা পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করবে। তাপমাত্রা বৃদ্ধি করার পর আমাদের এখানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স রয়েছে এবং তিনি প্রত্যেকটা জায়গায় এই জিনিসগুলো একদম হাতে কলমে ধরে দেখিয়েছেন এবং কোনো জায়গায় তিনি বাদ দেন নাই। তিনি কেমিক্যাল পলিউশনের কথা একদম, উনি যদিও সায়েন্টিস্ট না ইকোনমিস্ট, বাট উনি বিভিন্ন ধরনের যে কেমিক্যাল পলিউশন গুলো হয়, নাইট্রোজেন এবং ফসফরাস যে আমাদের পরিবেশে অতিমাত্রায় বেড়ে যাচ্ছে আরকি। আমরা ধরো ইউরিয়া সার ইউজ করি বা অন্য যা ইউজ করি, এগুলো জোর করে তো পরিবেশ থেকে ধরে নিয়ে এসে মাটিতে ইনজেক্ট করি আরকি। এইগুলা আস্তে তারপরে আমাদের মাটির নিচ থেকে যে ফ্রেশ ওয়াটারটা রয়েছে, এটা আমরা উইথড্র করি। উইথড্র করে এটা কি করি? আমরা মনে করো যে আবার উপরে নিয়ে আসি। নিচ থেকে কিন্তু নিচের দিকে পানির লেয়ার কমে যায়। এর বাইরে তোমার আ ল্যান্ডের কনভার্সন হয়। যেমন তখন তুমি ধরো বাংলাদেশেই চিন্তা করো। বাংলাদেশে ধুমায় লোকজন তোমার সয়েল লেয়ার উপরে লেয়ার কেটে, যেটা ফার্টাইল লেয়ার, এটা কেটে ইটভাটায় পোড়ায়। এই লেয়ার তৈরি হতে ২০০ বছর লাগবে, ১০০ বছর লাগবে। এটা কিন্তু সয়েলের যে কনভার্সন অথবা যেটা প্রপার এগ্রিকালচার ল্যান্ড বা ফরেস্ট ল্যান্ড ছিল, এখানে আমরা গিয়ে করি কি বাসাবাড়ি বা কলকারখানা করি। তো এই পরিবেশ কিন্তু মারাত্মক ইমপ্যাক্ট হয়। বায়োডাইভার্সিটি লস্ট। আজকে থেকে মনে করো যে আজকের এই দুনিয়াতে আমরা আজকে থেকে ২০০ বছর আগে যে প্রাণী সম্পদ রয়েছিল, এর 90% এখন আর নাই। আমরা খুঁজে পাবো না। এটা এক্সটিংক্ট হয়ে গেছে। কিছু করার নাই। এটা কিসের জন্য হয়েছে? ওই যে বললাম, আমরা মার্কেট ইকোনমি বলছে যে আমাদেরকে জিডিপি গ্রোথ করতে হবে। আমার ৪০০ কোটি মানুষের মোটামুটি একটু খাবার-দাবার দিতে গিয়ে আমরা মানে পরিবেশের ১২টা বাজায় দিছি। এয়ার পলিউশন হয়েছে। আজকের দিনে তুমি ঢাকার বাতাস বলো, সারাদিনের বাতাস বলো, এই যে ক্ষতিকর কেমিক্যাল গুলো অনেক বেড়ে গেছে। বাংলাদেশে তোমার লাং ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য যে লাং এর ডিজিজ গুলা, শ্বাসতন্ত্রের ডিজিজ বা অন্যান্য যেই সমস্যাগুলো, এগুলো কিন্তু বাতাস থেকে লেডের পরিমাণটা বেড়ে গেছে। এই ইস্যুগুলা কিন্তু তৈরি হয়েছে। কেট রাওয়াত এই জিনিসগুলা ইনার মডেল, আউটার মডেল সব জিনিসই আলোচনা করেছেন। কোনো কিছুই বাদ দেয় নাই। ওজোন লেয়ার যে তোমার ডিপ্লিটেড হচ্ছে এবং আস্তে ওজোন লেয়ারটা ডিপ্লিট হওয়ার কারণে কিন্তু তোমার আ আল্ট্রাভায়োলেট রে আমাদের ইয়েতে বেশি পেনিট্রেট করছে। আমাদের আস্তে ক্যান্সারের পরিমাণ বা তোমার অন্যান্য রোগবালাইও বেশি হচ্ছে। এই সবগুলা জিনিস তিনি মানে কোনো কিছুই অ্যাড্রেস করা বাদ দেয় নাই। সো I was amazed that being a mm, social scientist or like economist, she thought about the environment in a very scientific way. And that is really amazing. She didn't even exclude anything that is necessary to include. That's amazing, really amazing. So I got serious learning from her criticize of the previous model and proposition of the new model and the foundation behind the new model. I really appreciate, and I got to learn a lot of stuff from this reading this book.
সো থ্যাংক ইউ ভাই। আপনি তো চমৎকার আগের প্রিভিয়াস থিওরি গুলা বললেন এবং হচ্ছে যা লেখকদের নাম বলে তাদেরকে একটু বাঁশ দিলেন। সো আই লাইক দ্যাট, উই অল গিভ বাঁশ। এখানের মধ্যে আমি আরেকটা জিনিসে বাঁশ দিতে চাই এবং আপনার সাথে এড না, করে তুমি এবং একটু যেগুলোর বেশি প্রশংসা ফোকাস। করছো বা বাস দিছো এগুলো আমি বাদ দিছি, কারণ সলো বা রস্ট্রাম ওদের কথা আমি আর হ্যাঁ, বলিনি, হ্যাঁ, কারণ ওগুলোতে একটু একটা বাদ দিছেন রেপারেটিভ কারণ হয়ে যায় ওগুলোতে আর কি। আমি বাঁশ দিছি। হুম, কিন্তু ঠিক এখন আছে। আমি একটা জিনিসের উপর হাইলাইট করতে চাই যে আ রেশনাল হিউম্যান বিং। সো আমি আগের আগের পর্বের মধ্যে কিছু বলছি রেশনাল হিউম্যান বিং সম্পর্কে, হাউ দিস আইডিয়া ইজ ফ্লড। বাট আই ওয়ান্ট টু ইলাস্ট্রেট দিস কনসেপ্ট ইউজিং এ স্টোরি, যে গো হেড। কিভাবে রেশনাল হিউম্যান বিং এর আইডিয়াটা একেবারে মানে ফান্ডামেন্টালি ফ্লড। সো এখানের মধ্যে যে in normal traditional economics, the definition of a human being is rational. So rational human being এর যথেষ্ট পরিমাণে কোয়ালিটিস আছে যে তারা ইমমর্টাল, তারা জীবনেও মরে না, তারা হচ্ছে 100% ইনফরমেশন থাকে। বাট ওগুলো হচ্ছে বিভিন্ন আদার জিনিস। বাট two main features of a rational human being is number one, selfish. That means হচ্ছে any rational being will always go for self interest. দ্যাট ইজ হচ্ছে নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ইন আপনি ওই যে একটু আগে কথা বলতেছিলেন না ওয়ালরাস, তারপরে হচ্ছে আলফ্রেড বিভিন্ন মার্শাল। ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স। আমার দুঃখ আছে ভাই, আমি যখন ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স পড়ি, আমার মাস্টার্স ইন ইকোনমিক্স কোর্সে এই একটা অ্যাজাম্পশন ছিল ওয়ালরাসিয়ান ইকুইলিব্রিয়াম, বুঝছেন? সো জি, জি। আমাদেরকে ওই ওয়ালরাসিয়ান ইকুইলিব্রিয়াম দিয়ে চলতে হইতো আর কি প্রত্যেকটা ইকোনমির মধ্যে। এবং ওই অ্যাজাম্পশনের মধ্যে একটা জিনিস ছিল যে এনি এজেন্ট লাইক দিস রেশনাল হিউম্যান বিং উইল হ্যাভ ফিক্সড প্রেফারেন্স। মানে হচ্ছে সারা জীবন ধরে তার চয়েস একটাই থাকবে, তার ভ্যালুজ একটাই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। সো দিস আর দ্য মেইন টু ডিফারেন্স বিটুইন আমরা যেভাবে মানুষ চিন্তা করি আর ইকোনমিক্স যেভাবে মানুষ চিন্তা করে। সো আমরা ধরেন একটা স্টোরি আপনাদেরকে যদি মানে আমি একটা স্টোরির মাধ্যমে যদি এই অ্যাবসার্ডিটি অফ দিস রেশনাল হিউম্যান বিং আইডিয়াটা বুঝাই। ধরেন সাডেনলি আমি কিছু গ্রুপ অফ ইকোনমিস্টারকে গড পাওয়ার দিয়ে দিলাম। গড পাওয়ার মানে হচ্ছে দে ক্যান ক্রিয়েট হিউম্যান বিংস। যেমন আমাদের সো যদি এখন তারা হিউম্যান বিং ক্রিয়েট করতে যে কোনো একটা ইকোনমিস্ট, হোয়াট উড দে ক্রিয়েট? দে উড ক্রিয়েট এ রেশনাল হিউম্যান বিং। সো ধরে নিচ্ছি তারা একজনকে ক্রিয়েট করছে, তার নাম হচ্ছে ব্যারি। এখন এট দ্য ভেরি বিগিনিং যেহেতু ইকোনমিস্টরা হিউম্যান রিসোর্স বানাবে, আপনি তাকে গড পাওয়ার দিলেন। মজার ব্যাপারটা হচ্ছে আপনি আমাকে এখানের মধ্যে এক্সপ্লেন করতে হবে যে ওই বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স কিন্তু 18 নিচে হবে না। কারণ ইকোনমিক্স এর মধ্যে বলেই দিছে এভরি হিউম্যান ইন্ডিভিজুয়াল ইজ 18। সো তাদের বানাইতে হবে এমন একটা বাচ্চা যারা অলরেডি 18। মানে তারা হচ্ছে অলরেডি ফুললি ফর্মড এট 18। ওকে ধরে নিচ্ছে তারা বানাইছে। সো তার মানে হচ্ছে কি, সে হচ্ছে মেইনলি অ্যাডাম স্মিথের আইডিয়া ফলো করতেছে যে সে হবে রেশনাল হিউম্যান বিং। কিন্তু অ্যাডাম স্মিথ কিন্তু ওই রেশনাল হিউম্যান বিং বলার সাথে আরেকটা কিছু বলছে। তার আইডিয়াটা ছিল যে ইয়াস সেলফ ইন্টারেস্ট ইজ ইউজফুল মার্কেটস, কিন্তু যদি আমরা এটা হচ্ছে যে আমাদের যে হিউম্যান ট্রেটস, অ্যাডমারেবল হিউম্যান ট্রেটস এর মধ্যে এটা হচ্ছে সবার পিছনে, এবং হচ্ছে আমাদের হিউম্যানিটি আছে, জাস্টিস আছে, জেনারসিটি আছে, পাবলিক স্পিরিট আছে, এগুলো কিন্তু অ্যাডাম স্মিথ বলছে। কিন্তু ইকোনমিস্টরা তো শুনবে না, তাদের তো ম্যাথমেটিক্স লাগবে। ম্যাথমেটিক্স এর জন্য তাদের খালি একটাই অ্যাজাম্পশন, সেলফ ইন্টারেস্ট, যে সে হচ্ছে মানে সেলফ ইন্টারেস্ট হবে, সেলফিশ হবে। ওই একটা অ্যাজাম্পশন দিয়ে তারা বেরিকে বানাইলো। এখন বেরি যে কোনো জায়গায় যায়, সে হচ্ছে ইকোনমিক ডিসিশন নেয়, পারফেক্ট ক্যালকুলেটিভ ইকোনমিক ডিসিশন। বেরি গেছে শপিং সেন্টারে, একটা সুপার মার্কেটে শপিং করতে। সো যখন এই বেরি গেছে শপিং করতে, দেখেন কি হয় প্রথমে। সে যখনই ঢুকতেছে সে কোনো লাইন ফলো করে না। লাইন কিসের আবার? আই এম এ সেলফ, আমি যেখানে যাবো সেটাই হবে লাইন। আমার সেলফ ইন্টারেস্ট যেখানে, সো এখানে লাইন-টাইন ফলো করে না। সে ডাইরেক্ট ঢুকে গেছে, ঝগড়া লেগে গেছে। কিন্তু যেহেতু সে নতুন ক্রিয়েটেড মানুষ, মানুষ তাকে ঢুকতে দিছে। ওকে শপিং-টপিং করো, সমস্যা নাই। আমরা মাঝে মধ্যে কিছু অ্যাসহোল মানুষদেরকে শপিং করতে দেই। নট এ প্রবলেম। ঠিক আছে। সো সো সে ভিতরে গেল। এখন সে ভিতরে গিয়ে দেখতেছে যে একটা বুড়া মানুষ চেষ্টা করতেছে উপরের শেলফ থেকে কিছু নিতে। তো ইনস্টেড অফ হেল্পিং, যেহেতু সে সেলফ ইন্টারেস্ট, সে বুড়া মানুষের দিছে এক ধাক্কা, যা বাইরে যা এখান থেকে। কারণ তুই নিতে পারস না উপর থেকে, তো মরে যেতে হবে। যা মরে যা। সো দ্যাটস হি ডিড দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং, সে আ ওই পিনাট বাটারের একটা জার নিছে। পিনাট বাটারের জার নিয়ে সে মাথায় চিন্তা করতেছে, আমি কতক্ষণ দৌড়াই? আমি কতক্ষণ দৌড়াইলে আমার কতটুকু ক্যালোরি হয়? আর আমার এই পিনাট বাটারের ক্যালোরি কত? সো সে ১ ঘন্টা ম্যাথমেটিক্যাল এনালাইসিস করে বাই করল যে হ্যাঁ, সে তার এই পিনাট বাটার সসটা লাগবে। তারপরে হচ্ছে সে যখন আ গেছে হচ্ছে বিল পেমেন্ট করতে, আবার লাইন ফলো করবে না। কারণ কি? সে তো সেলফ ইন্টারেস্ট। লাইন কি আবার?
তারপর হচ্ছে সে গিয়া ম্যানেজারের কাছে কমপ্লেইন করছে ওই বাচ্চা কান্নাকাটি করতেছে যে সে শপিং করার সময় আরেক বাচ্চা কান্নাকাটি করবে কেন? তার ব্যবসায় সমস্যা। সো সে ওই গিয়ে কমপ্লেইন করছে এবং বের হওয়ার সময় সে শপিং কার্ট বাসায় নিয়ে চলে আসছে। আচ্ছা। কারণ শপিং কার্ট ফেরত দিলে তো তার লস হবে। হুম, সে হিসাব করে দেখলো যদি আমি শপিং কার্টটা বাসায় নিয়ে যাই আমার লাভ আছে। যেহেতু সে সেলফ ইন্টারেস্টেড তার তো রুলস-টুলস ফলো সে করবে না। হুম। সো ঠেলা সে গাড়িটা এইগুলো ঠেলা করে গাড়িটা আসছে। নিয়ে সো বাসায় চলে গেছে। সো দিস ইজ হোয়াট এ রেশনাল হিউম্যান বিং উড লুক লাইক যদি একটা ইকোনমিস্ট রেশনাল হিউম্যান বিং তৈরি করত এবং তারা অ্যাকচুয়ালি কিন্তু আমাদেরকে এটা মনে করে। হ্যাঁ, হ্যাঁ। একটা টেস্টের কথা আমি বলতে চাই এটার মধ্যে যে আমরা যে রেশনাল হিউম্যান বিং না এবং আমরা যে প্রিভিয়াসলি যতগুলো এপিসোড আছে সেখানে প্রুভ করে আসছে যে আমরা যে রেশনাল হিউম্যান বিং না, হুম, এটা সবচেয়ে বড় এক্সাম্পল একটা গেমের মাধ্যমে আসে। এই গেমের নাম হচ্ছে আল্টিমেটাম গেম। সো এই আল্টিমেটাম গেমে কি হয়, ধরেন আমি একটা গেম ডিজাইন করছি। গেমের একটাই শর্ত যে আমি আর তৌহিদ ভাই আমরা হচ্ছে ৳১০০ ডিভাইড করবো ২ জনের মধ্যে। যেই ডিভাইডই হয় যদি তুমি সেটা অ্যাকসেপ্ট করো তাইলে তুমি টাকা নিয়ে যেতে পারবা। আর তুমি যদি এটা অ্যাকসেপ্ট না করো তাইলে হচ্ছে তুমি টাকা নিতে পারবা না। সো তৌহিদ ভাই, আমি আর আপনি ৳১০০ ভাগ করব। আমি নিবো ৳৯৮, আপনি নিবেন ৳২। কারণ আপনি বড় মানুষ, আপনি তো টাকা করবেন কি? হুম। সো আপনি কি নিবেন? মানে কেন? মানে কিসের টাকা এটা? এমনি আমি ৳১০০ ভাগ করতেছি। এন্ড আমি হুম। আপনারে দিব ৳২, আমি নিবো ৳৯৮। আপনি কি নিবেন? টাকা যদি তুমি আমার এমনি ৳২ দাও আমার তো খারাপ সমস্যা নাই আরকি দিয়ে দাও। না আমি তো ৳৯৮ নিবো। আপনার মাত্র ৳২ দিব। ছোট ভাই মানুষ তুমি চাইছো ৯৮ পুরাটাই নিয়ে নাও, কোনো সমস্যা নাই। আপনি তো ছোট ভাই হিসেবে আপনি তো সেলফ ইন্টারেস্ট, আপনি তো সেলফিশ। কি আচ্ছা ছোট ভাই আমি কোত্থেকে আসছে? রেশনাল ম্যান, আমি কি রেশনাল আপনি তো ম্যান? রেশনাল হিউম্যান বিং। না তাহলে আমার ৳৫১ দাও আরকি। আমি বড় যেহেতু আমার একটু বেশি দাও। তাহলে আপনি দেখেন, আপনি বলতেছেন রেশনাল, কিন্তু আপনাকে যখন আমি ৳২ দিচ্ছি আপনি নিচ্ছেন না। হুম। আপনি যদি নেন শুধুমাত্র চিন্তা করে নিচ্ছেন যে আমি আপনার ছোট ভাই, আপনি মায়া দেখাচ্ছেন আমাকে, এই কারণেই আপনি নিবেন। তার মানে হচ্ছে আপনি এই যে ডিভিশনটা যে আমি ৯৮ আর ৳২ যে ডিভিশন করছি আপনি এটাতে পছন্দ করেন না। মানে আপনি হুম, এটাতে রাজি না। হুম। এটা দিয়ে প্রুফ হয় যে আপনি যদি রেশনাল হিউম্যান বিং হইতেন আপনি ৳২ নিয়েই যাইতেন। কারণ সেলফ ইন্টারেস্ট টাকা। কিন্তু আমরা যে এই যে ৯৮ আর ৳২ যে আমরা চিন্তা করি যে এখানে যে একটা আনফেয়ার হইলো, আনইকুয়াল হইলো। হিউম্যান যে সবসময় এটা চিন্তা করে যে একটা আনফেয়ারনেস থাকতে হবে, একটা মানে এই ফেয়ারনেস থাকতে হবে একটা ট্রান্সেকশন এর মধ্যে। রেশনাল হিউম্যান বিং কিন্তু এগুলো চিন্তা করে না। ওকে। সো ওই টেস্টের মাধ্যমে যতগুলা দেশের মধ্যে প্রায় ৭০ টা দেশে ওই টেস্ট রান করা হইছে। তো হ্যাঁ, রান করে ওই টেস্টের মধ্যে পাওয়া গেছে যে কখনোই মানুষ যদি সেই ডিস্ট্রিবিউশনটা ইকুইলিব্রিয়াম মানে ডিস্ট্রিবিউশনটা যদি পারফেক্টলি ফেয়ার না হয় মানুষ নেয় না। এবং শুধুমাত্র এটাই না। এই টেস্টটা যখন বিভিন্ন কালচারের মধ্যে করছে তারা পাইছে কি আমেরিকার মানুষ এক রকমের ডিস্ট্রিবিউশন পছন্দ করে যেখানে ইকুয়াল হইতে হবে। কিন্তু যারা একটু গরিব সাইড একটু হচ্ছে আফ্রিকান সাইডে তারপর হচ্ছে বিভিন্ন অরিজিনাল এই কালচারাল সাইড যেগুলো হচ্ছে ইন্দোনেশিয়া তারপর হচ্ছে আমার অন্যান্য হিউম্যানিটি তারা এত বেশি ডিস্ট্রিবিউশন ইকুয়াল লাগবে না। বুঝতে তারা পারছি। হচ্ছে ওই হিউম্যান পার্সন অনুযায়ী তারা হচ্ছে কম পাইলেও খুশি। সো এটা দিয়ে দ্য সেকেন্ড পয়েন্ট যেটা প্রুফ হয় যে হিউম্যানস আর নট ডু নট হ্যাভ ফিক্সড প্রেফারেন্স। ইট ডিফার্স কালচার টু কালচার, পারসন টু পারসন, অ্যান্ড দিস ইজ এ ফ্লুইড। আমাদের ভ্যালু ফ্লুইড, আমাদের চয়েস ফ্লুইড, আমাদের সবকিছু ফ্লুইড। সো এই যে রেশনাল হিউম্যান বিইং এই যে একটা আইডিয়া এবং এটা দিয়ে যে আমি ইকোনমিক্স তৈরি করি এটার মানে হ্যাঁ আপনি ইকোনমিক পলিসি তৈরি করতে পারেন বাট এটাতে যেটা হয় আপনার সেলফ ফুলফিলিং প্রফেসি চলে আসে। যখনই আপনি একটা মানুষকে সেলফিশ বলতেছেন, মানুষ তখন অ্যাক্ট করতে থাকে সে সেলফিশ। আমি সে তখন ওই যে আমি বলছি ফ্যামিলিকে না বলে যে দিতে আমি যদি একটা মনে করো যে বাচ্চা পাই ওটা যদি বাদর নাম দেই তাহলে সে মোটামুটি বাদরের মতো আচরণ করে। আবার যদি আদর নাম এক দেই তাহলে সে আদুরে হবে আদরের মতো। আরকি। তুমি বলতে যাচ্ছ যে সেলফ ড্রিভেন হিউম্যান সেলফ ইন্টারেস্টেড হিউম্যান বিং তো সেলফিশই হবে। ও আর কি ওই যে আমি কেট রাওয়ার্ট দেখানোর চেষ্টা করেছে যে বিভিন্ন আ এইজের স্পেশালি ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টদের মধ্যে সে রিসার্চ করেছে এবং রিসার্চ করে দেখেছে যে অন্য ডিসিপ্লিনের বাচ্চারা আর ইকোনমিক্স ডিসিপ্লিনের বাচ্চারা বা স্টুডেন্টরা তাদের তোমার সেলফ ইন্টারেস্ট বা তোমার রেশনালিটি কেমন? তো উনি দেখেছেন যে বেশ কয়েকটা both in America and also in Europe, the student from the economic department, especially third, fourth year students, those studying in economics, they work or they are more motivated for their self-interest or self-driven benefit. আর অন্য স্টুডেন্টরা they are like more community driven or like less self interested. তার মানে কি যে তোমার ওরা এই শয়তানিগুলো কখন শিখে যখন ছোটবেলা থেকেই পড়ে যে আমরা রেশনাল ইকোনমিক ম্যান এবং রেশনাল ইকোনমিক ম্যান সবসময় নিজের বেনিফিটের জন্য অন্যদের জন্য প্রোডাক্ট তৈরি করবে নিজের লাভ করবে এবং ওই লাভ থেকে সে নিজে আবার
আ নতুন করে ইনভেস্ট করে নিজে বড়লোক হবে। সে নিজে ওয়েলথ অ্যাকুমুলেট করে। অল ইজ অ্যাবাউট নিজের সেলফের। তো এই জিনিস সে প্রতিদিন যে পড়ে ১২ ঘন্টা করে আরকি। ও তো মানে অটোমেটিক্যালি ও নিজেই সেলফ, দ্যাট ইজ দ্য থিং, সেলফ ফুলফিলিং প্রসেস ও তো প্রফেসি, ও এটা তো ও তো অটোমেটিক্যালি তোমার সে সেলফিশ হয়ে যাবে। যেমন আমরা প্রথম পর্বে আমি কি আমার হবে আম্মার বলো? কথা আবার বলি, সেটা হচ্ছে যে বলছিলাম যে বিশ্বাস করে ঠকাও ভালো, অবিশ্বাস করে জিতাও ভালো না। যে আপনি যখন কাউকে বিশ্বাস করবেন, আপনি ইউ উইল গেট বিলিভ ফ্রম আদার পারসন অ্যাজ ওয়েল। আপনি যদি এক্সাক্টলি। কাউকে অবিশ্বাস করেন, কেউ সাথে চিট করেন, আপনিও চিটিংই পাবেন। হুম, হুম, সো হুম। দ্যাটস হাউ হিউম্যান সোসাইটি ওয়ার্কস। দিস অলসো লিডস টু দ্য পয়েন্ট, হিউম্যান ডু নট হ্যাভ সেলফ ইন্টারেস্ট, হিউম্যান হ্যাভ সোশ্যাল রেসিপ্রসিটি। আপনি যেরকম, হিউম্যান আপনার সাথে এরকম আচরণ করবে। So that is totally different from self-interest. And second, human don't have fixed preference. They have a fluid preference যেটা যেতে থাকে। So লাস্টের আমি একটা এক্সাম্পল দিতে চাই। যদি আপনি দুইটা পার্সপেক্টিভে চিন্তা করেন, ইন ট্রেডিশনাল ইকোনমিক্সে হিউম্যানকে ধরে নেওয়া হয় তারা হচ্ছে ল্যাবরেটরি আসপেক্ট আরকি। তারা হচ্ছে আপনি একটা জিনিস মেশিন সিস্টেম তৈরি করে দিবেন, এটা চলতেই থাকবে। অ্যাকচুয়ালি নট। হিউম্যান হচ্ছে গার্ডেনিং। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে গাছটা লাগাই দিয়ে এনভায়রনমেন্টটা তৈরি করে দিতে হবে যাতে তারা গ্রো করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তারা থ্রাইভ করবেই। আপনি যদি এনভায়রনমেন্টটা দিতে পারেন। কিন্তু আপনি যদি ওরকম বটলের মধ্যে রাখেন যে সেলফ ইন্টারেস্ট, সেলফ কনটেন্ট, হিউম্যান উইল নেভার সারভাইভ। So this is, I think, the best message that I got from Donut Economics. I really enjoyed this book. It's really highly, encouraged to anyone who wants to understand or wants to have a counter perspective of traditional economics. এবং আমি প্রথম এপিসোডে যখন বলছিলাম যে আমাদের one of the main reason of podcasting is to have a new economic system, and this book literally gives me a blueprint. ভবিষ্যতে যদি আমি কখনো কোনো সময় ইকোনমিক পলিসি নিয়ে কাজ করি, I would definitely refer back to this book and get this insight to design my economic policies. Even So some of with the that, countries, some of the countries like Netherlands, they are seriously on this donut model. They're working on that and they're designing their economic policy. Post COVID economic policy in the Netherlands is on the base of this donut model. And New Zealand also working on, and some other cities and countries are following this donut model nowadays. we Therefore, are also some sort. ভাই আমি যখন বাংলাদেশে ছিলাম, বাংলাদেশের ব্যাংক থেকে কিন্তু আমাদেরকে ফাইন্যান্সিয়াল কোম্পানিতে গাইডলাইন্স পাঠাইতো। উই হ্যাভ টু মেক শিওর যে আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি আমরা করি, আমরা যে ফাইন্যান্স করি, আমরা ওই সকল সেক্টরে করতেছি যারা হচ্ছে যে এই যে ওয়াটারকে প্রোটেকশন করতেছে কিনা, ইপিএ রাখতেছে কিনা। বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংকের গভর্নমেন্টস যেটা যতটুকু সে করতে পারে, আমি তো শুধুমাত্র বাংলাদেশের ওই জায়গার মধ্যে বেশি কাজ করছে, ম্যানুফ্যাকচারিং কাজ করছে, দে আর টেকিং ইনিশিয়েটিভস based on these kind of ideas. and most importantly, Kate Raworth worked in the United Nations, and while the SDG has been created, SDG, 16 SDG এখন যেটা আছে, she তার was MDG থেকে চেঞ্জ করে 16 SDG তে she নিয়ে was আসছে, actively 16 or involved at 17. this model creation, blended some of her idea into that SDG model, and SDG model incorporated quite a few ideas from this book. So the idea that she proposed is already a success, I would say, Yes. and it will এবং have a grand প্রত্যেকটা success. দেশেই একেকটা দেশ একটা করে করে এগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে। একটা দেশই শুধুমাত্র এখনো কিছু করে নাই, এটা হচ্ছে আমেরিকা। The Milton কারণ Friedman ওরা এর ফ্রি উপর মার্কেট, না ওরা এখনো Friedman ফ্রি market মার্কেটে আর কি। আছে, কিন্তু The business of the business to to business. do business, and this is bad, and this is not going well for United States. So Okay. this this is what our message. আমরা নেক্সট উইকে নতুন বই নিয়ে আসবো এবং নতুন বই নিয়ে কথা বলবে। So until then, take care. Allah Hafiz. Thank you, ভাই।